দুইটা শীট রাখছেন না এখানে? হ্যাঁ? আসসালামু আলাইকুম। শোনা যায় না বলতেছ। ওয়ালাইকুম আসসালাম। শোনা যায় এখন? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা আজকে ইকোনমিক্স এর ষষ্ঠ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকে একটু টেকনিক্যাল পড়াশোনা আছে আর কি। হ্যাঁ, কিছু গ্রাফ আছে, কিছু টেকনিক্যাল একটু পড়াশোনা আছে। মন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ সহজ হতে পারবো। এই জন্য সকালবেলা এই ক্লাসটা রাখছি আর কি। তো আমাদের প্রথমে বলছে যে ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম এন্ড ইন্ডাস্ট্রি এন্ড প্রাইস এন্ড আউটপুট ডিটারমাইন আন্ডার পারফেক্ট কম্পিটিশন। একটা পারফেক্ট কম্পিটিশনের কিভাবে একটা ফার্ম ইন্ডাস্ট্রি তার প্রাইসটা কিভাবে ডিটারমাইন করবে, হ্যাঁ, এবং কিভাবে সে ভারসাম্য অবস্থায় পৌঁছাবে, কিভাবে একটা পণ্য প্রতিযোগিতা বাজারে কিভাবে একটা ফার্ম এবং ইন্ডাস্ট্রি তার প্রাইসটা মেক করবে এবং কিভাবে সে ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। তো আমাকে একটু আপনারা বলেন, আমরা এই যে মার্কেট স্ট্রাকচার নিয়ে আগের দিন যে ক্লাস করছিলাম, সেখানে যদি কেউ মনে আছে কিনা জাস্ট রিকল করার জন্য আমি বলতেছি যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটটা আসলে কি। পারফেক্ট কম্পিটিশন মার্কেট এনিওয়ান একটু যদি বলেন যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটটা কি। মানে এটা অনেক তো বায়ার স্যার থাকবে, অনেক বায়ার সেলার থাকবে। সেলারের একজন আধিক্য প্লিজ, থাকবে। একজন প্লিজ। হ্যাঁ, এই যে স্যার হ্যাঁ অনেকজন বলেন। বায়ারও থাকবে, সেলারও থাকবে। হ্যাঁ, অনেকজন বায়ারও থাকবে, সেলারও থাকবে স্যার ওই মার্কেটে। আর কিছু? তারপর যেখানে স্যার আর এখানে হোমোজেনাস প্রোডাক্ট থাকবে স্যার। সাপ্লাই এবং এখানে স্যার হোমোজেনাস প্রোডাক্ট থাকবে এবং তার এখানে স্যার ফ্রি সে ইয়ে করতে পারবে, ফ্রি অ্যাক্সেস থাকবে। এক্সিট এই সুযোগটা তার আছে। যেমন আচ্ছা, কাঁচা আইমা কাঁচা বাজার। আইমা ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আইমা একজন আছেন বোধ হয়, আইমা এরকম কিছু, মানে পুরো নামটা তো সংক্ষেপে লেখা এখানে। সংক্ষেপে আইমা নামে কেউ আছেন নাকি এখানে? আইমা কি হারুন ভাই এরকম কিছু বোধ হয় নাকি? আইমা কি হারুন ভাই? আইমা কে আছেন এখানে? আইমা AYMAH কি নাম? অমিত আছেন নাকি? অমিত, অমিত কি আছেন? আচ্ছা, যাও, আপনারা যেটা বলছেন অ্যাসেটটা মোটামুটি ঠিক আছে। তো এটার আমি একটু সহজ করে একটু বলার চেষ্টা করি। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং তারা একটা সমজাতীয় পণ্যের জন্য দর কষাকষি করে সেই দ্রব্যটি কিনতে সক্ষম হবে। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং সমজাতীয় দ্রব্য থাকবে, সেই সমজাতীয় দ্রব্যটি দর কষাকষির মাধ্যমে ক্রেতা কিনতে সক্ষম হবে, সেটাকে বলা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। আমি বুঝাতে পারছি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন বলছে ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম এন্ড ইন্ডাস্ট্রি। তাহলে আগে বুঝতে হবে ফার্মটা কি জিনিস, ইন্ডাস্ট্রিটা কি জিনিস। তো ফার্ম হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান। যেমন ধরেন আমরা যে বলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে তৈরি হয়েছে? অনেকগুলো গার্মেন্টস কারখানার মাধ্যমে তৈরি হয়েছে। এই যে প্রত্যেকটা নিজস্ব সত্তার গার্মেন্টস কোম্পানি, প্রত্যেকটা যে নিজস্ব একটা গার্মেন্টস কারখানা আছে, এই কারখানাগুলোকে বলে একটা ফার্ম। এই ফার্ম গুলোকে যখন অ্যাকুমুলেট আকারে নিয়ে আসা হয়, যখন অ্যাকুমুলেট আকারে নিয়ে আসা হয়, তখন তাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি। আমি বুঝাতে পারছি? আলাপ ক্লিয়ার আছে? সিঙ্গেল এন্ড কালেকটিভ। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, স্যার এখন একটু স্যার, স্যার বলেন।
এটা স্যার বলেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো একটা ফার্ম, আর যখন এটা কালেক্টিভলি করে তখন এটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, যখন সবগুলা গার্মেন্টস ফার্ম গুলা একসাথে মিলিত হলো তখন তাকে বলে একটা ইন্ডাস্ট্রি। জি স্যার, প্লিজ, ওকে স্যার। আচ্ছা, এখন বলছে যে ফার্মটা কিভাবে তার ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। তো আমরা পারফেক্ট কম্পিটিশন মার্কেটের সংখ্যা কি জানি, যে দুইজন ক্রেতা এবং বায়ার যে আসবে দুজনে মিলে এমন ভাবে দাম কষাকষি করবে যে যে ডিমান্ড দিবে, যার ডিমান্ড আছে সেও কিনতে সক্ষম হবে এবং যে সাপ্লাই দিবে সেও কিনতে সক্ষম হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা আগের দিন পড়ছিলাম যে ডিমান্ড এবং সাপ্লাই এমন একটা বিন্দুতে মিলিত হবে সেখানে প্রাইসটা ডিটারমাইন্ড হবে এবং সেটাই তার ভারসাম্য অবস্থা। এখন তাহলে ফার্মের একটা শব্দ হচ্ছে মিউট করে নেওয়া ভালো সবাই। কথা না বলে কথা বলতে হবে না। কথা বলা যখন কেউ কাছে প্রশ্ন করি তখন শুধু উত্তর দেন, বাকি সবাই মিউট হয়ে থাকেন। হ্যাঁ, এখন আমরা কি বললাম যে ফার্ম কখন আপনার তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছাবে, যখন একটা ফার্মে ধরেন সে ফর এক্সাম্পল একজন বায়ার আসলো, বায়ার তার দাম নির্ধারণ করলো, বায়ারদের চাহিদা তৈরি হলো এবং সাপ্লায়ার সেই চাহিদা ফিল আপ করতে সক্ষম হলো। এখন তাহলে এই ইকুইলিব্রিয়াম অবস্থা কোন থেকে আসতেছে? এই যে বিন্দুতে প্রাইসটা ডিটারমিন করে যা বার্গেনিং করে যে দামটা সেট করতেছে, এইটা হচ্ছে তাদের ইকুইলিব্রিয়াম অবস্থা। তাহলে এইটা হচ্ছে প্রত্যেকেরই কন্ডিশন, যে প্রত্যেকে যখন পারফেক্ট কম্পিটিশন বাজারে যাচ্ছে, সে পারফেক্ট কম্পিটিশন বাজারে তাদের যে প্রাইস এবং আউটপুটটা তারা করতেছে, সেটা হচ্ছে যে ডিমান্ড যে যার চাহিদা আছে এবং যে বিক্রি করতেছে, দুইজনের দর কষার মধ্যে এমন একটা বিন্দুতে অবস্থিত হচ্ছে, সেই বিন্দুটা হচ্ছে তাদের ইকুইলিব্রিয়াম অবস্থা। এখন এটা হচ্ছে প্রত্যেকটা ফার্মের জন্য প্রযোজ্য। এখন প্রত্যেকটা ফার্ম ইচ্ছা করলে কি, ধরেন একটা গার্মেন্টস কোম্পানি সে ফর এক্সাম্পল একটা গেঞ্জি তৈরি করতেছে বা আমার টি শার্টটা তৈরি করতেছে, এই যে টি শার্টটা তৈরি করতেছে, ইচ্ছা করলে কি তার এই টি শার্টটার দাম 10,000 টাকা, ঠিক একই কোয়ালিটির একটা প্রোডাক্ট যদি আরেকজন 5,000 টাকা বিক্রি করে, তাহলে কারটা সেল হবে বেশি? যে 5,000 টাকা বিক্রি করতেছে একই কোয়ালিটির প্রোডাক্ট, তারটা বেশি বিক্রি হবে। এই কারণে কি হয়েছে, এই কারণে ইন্ডাস্ট্রি করে কি, ইন্ডাস্ট্রিটা কেন গঠন হচ্ছে, ইন্ডাস্ট্রি করে কি একটা প্রাইস ডিটারমাইন করে দেয়, ফিক্সড করে দেয় একটা প্রাইস, যে এই প্রাইসের বাইরে আর আপনি দাম, মানে আপনি সর্বনিম্ন খুচরা মূল্য একটা বলে দেয় না, যে সর্বনিম্ন খুচরা মূল্য বা সর্বোচ্চ খুচরা মূল্য, এই শব্দটা দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে। সমস্ত প্রোডাক্ট গুলো রিটেল প্রাইস মানে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, সেই সমস্ত প্রোডাক্টের গায়ে দেখবেন লেখা থাকে সর্বোচ্চ খুচরা মূল্য 100 টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য 80 টাকা। বিকজ অফ সেই প্রোডাক্ট গুলোতে আপনার দাম ইন্ডাস্ট্রি নির্ধারণ করে দেয়, যে আমি আপনারা বিক্রি করেন এর থেকে বেশি বিক্রি করতে পারবেন। তো আপনি একটা রেঞ্জের মধ্যে একটা প্রাইস সেট করে দেয়। এই জন্য যখন কোনো ফার্ম কোনো প্রাইস ডিটারমিন করতে যায়, তখন তাকে ইন্ডাস্ট্রির এই প্রাইস সেট আপের কারণে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রাইসের বাইরে সে যেতে পারে না। এই কারণে ওই ইকুইলিব্রিয়াম অবস্থায় ফার্মগুলা একটা সেট আপ পর্যায়ে যায়। সেটা সেট আপ পর্যায়ে কিভাবে যায়, আমরা কিন্তু এই যে এইটা চিত্রটা, এটা কি বুঝতে পারছি সবাই? জাহাঙ্গীর ভাই চিত্রটা বুঝতে পারছেন? জি স্যার, আপনি বুঝতে পারছেন চিত্রটা? এই কথাটা আমি বুঝতে পারছি স্যার। জি আচ্ছা, এখন যদি আমি যেহেতু এই ফার্মটা আমি একটা ইন্ডাস্ট্রিতে আছি, ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু আমার দামটা সর্বোচ্চ করতে পারতেছি না, আমার ইন্ডাস্ট্রি প্রাইসটা সেট করে দিচ্ছে। তো ইন্ডাস্ট্রি যখন প্রাইসটা সেট করে দিচ্ছে, তো আগে আমরা কি শিখছিলাম, একটু আগে শিখলাম যে কম্পিটিশন মার্কেটে আমরা কি করতেছি, আমরা ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে দামটা ডিটারমিন করতেছি। এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম অবস্থা। এখন যেহেতু আমি একটা ইন্ডাস্ট্রির আন্ডারে আছি, সেহেতু ইন্ডাস্ট্রি কি করতেছে,
আমাকে দামটা সেট করে দিচ্ছে যে তুমি ভাই এর উপরে আর বিক্রি করতে পারবে না। তুমি যে ইন্ডিভিজুয়াল সেলার আছো, এই প্রাইসটার উপরে আর তুমি বিক্রি করতে পারবে না, তোমার প্রাইসটা সেট এখানে। এখন সে কি করতে পারবে, ইন্ডিভিজুয়াল সেলার, আমার তো প্রাইসটা এখানে সেট করে দিচ্ছে, এই যে প্রাইসটা লেভেলে সেট করে দিচ্ছে যে মার্কেট কম্পিটিশন মার্কেটে ইন্ডাস্ট্রি দেখছে যে এই একটা টি শার্টের দাম যদি আমি 2000 টাকার উপরে রাখি তাহলে এই টি শার্টটা আমার বায়াররা নিবে না, যারা বায়ার আছে তারা নিবে না। তারা কি করছে, প্রাইসটা এখানে সেট করে দিচ্ছে। এখন সেলার কি করবে, যারা সেলার আছে তারা কিভাবে লাভ করবে, কেউ কি বলতে পারেন? একজন চেষ্টা করেন তো, সেলাররা কিভাবে লাভ করতে পারে তাহলে? স্যার স্যার সেলেরা একটা লাভ করতে বাল্ক অ্যামাউন্ট, একজন জাহাঙ্গীর ভাই বলেন। আচ্ছা স্যার, সেলেরা স্যার লাভ করবে এখানে, যেহেতু স্যার এখানে ম্যাক্সিমাম প্রাইসটা ওকে ফিক্সড আপ করা আছে, তাহলে স্যার ওই পর্যন্ত তাকে সেল করতে হবে, নাইলে তো স্যার সে ওই যে প্রফিটটা তার আসবে না, এর কম সেল করলে সে প্রফিটটা কম হবে। কম সেল করলে প্রফিটটা কম হবে। আওলাদ কি বলতেছিলেন? স্যার এটা বুঝতেছি না স্যার, আপনি একটু বলেন। এটা এই যে আচ্ছা, প্রোডাকশন কস্টটা হ্যাঁ। কমায় নিয়ে আসতে হবে। হ্যাঁ প্রোডাকশন কস্ট কমায় নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন কস্টটা কমায় নিয়ে আসতে হবে। এই হারুন ভাই নাকি আপনি? জি আচ্ছা, স্যার আমরা একটা প্রশ্ন ছিল স্যার, যেহেতু স্যার বল। ইন্ডাস্ট্রি এখানে স্যার প্রাইসটা ফিক্সড করে দিছে, তাইলে এখানে তো হুম। স্যার প্রোডাকশন কস্ট কিভাবে কমাবে সে? ডেফিনেটলি প্রোডাকশন কস্টই কমাইতে হবে। মাল কেমন প্রডিউস করে কারণ প্রোডাকশন কস্ট কমে যাবে। কমাইতে হবে ম্যাক্সিমাম প্রোডাকশন, প্রোডাকশন ইউনিট ম্যাক্সিমাম হলে অটোমেটিক্যালি Production ইয়েটা cost টা কমে। প্রোডাকশন এক্সপেন্ডিচার কমে আসবে। জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু অনেকগুলো উত্তর পেয়ে গেছেন কিন্তু। মানে 10 ইউনিট প্রোডাকশন করলে যদি 10 টাকা লাগে, 20 ইউনিটের জন্য 20 টাকা হবে না, এটা 17 টাকা হবে বা 16 টাকা হবে। এটা প্রোডাকশন কস্ট, যত প্রোডাকশন ইউনিট যত বাড়বে প্রোডাকশন কস্ট অ্যাকর্ডিংলি কমে আসবে। ও আচ্ছা আচ্ছা, মানে প্রোডাকশন বাড়াইতে হবে আমার এখানে এই ক্ষেত্রে। প্রোডাকশন আচ্ছা, কস্ট কমাতে হবে। আমিও বাল্ক অ্যামাউন্টের কথা বলতে চাইছিলাম স্যার। আচ্ছা, এখন কি করতে হবে, আমার করতে হবে কি, আমার একটাই হাতে আছে, সেটা হচ্ছে আমার কোয়ান্টিটি। এই দেখেন কোয়ান্টিটি, যেটা আপনারা এতদিন ধরে বলতেছেন, বাল্ক অ্যামাউন্ট, প্রোডাকশন, হ্যাঁ প্রোডাকশন কস্ট, হ্যাঁ এইটা একটাই উপায় আছে যে ফার্মের লাভ করা, সেটা হচ্ছে যে তার প্রোডাকশনটা মানে তার কোয়ান্টিটি লেভেলটা হয় এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে সে ফর এক্সাম্পল ধরেন আপনারা যারা ব্যাংকে আছেন, ব্যাংক কি মনে করেন, সে ফর এক্সাম্পল ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরকম যে ব্যাংক গুলো আছে, প্রত্যেকটা ব্যাংক হচ্ছে একটা ফার্ম, একটা ফার্ম। এই ফার্ম গুলা সবগুলা সামোশন দিয়ে আসতেছে একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এই প্রত্যেকটা ব্যাংক কি করতেছে, তার ডিপোজিট যে প্রাইস সেট করতেছে। এখন ধরেন সেট করতেছে কত, 1 মাস থেকে 12 মাসের যে ডিপোজিট প্রাইস এফডিআর, সে সেট করতেছে 6% থেকে 10% পর্যন্ত এফডিআর রেট। এখন এরা লাভ করবে কিভাবে? এদের তো অলরেডি হেড অফিস আছেই, এক্সিস্টিং হেড অফিস আছেই, এদের তো এমপ্লয়িজ অলরেডি আছেই। এখন যদি ওরা ব্রাঞ্চ সংখ্যা বাড়াইতে পারে আর সেই ব্রাঞ্চ থেকে যদি লো কস্টে ডিপোজিট আনতে পারে,
লো কস্টে ডিপোজিট আনতে পারে, ধরেন কোন ব্যাংক এভারেজ 9% রেটে এফডিআর আনলো, আর কোন ব্যাংক এভারেজ 7% রেটে এফডিআর আনলো, তাহলে ও কি করলো, ওর ব্রাঞ্চ বাড়ায় রিমোট এমন জায়গায় কিছু ও ব্রাঞ্চ তৈরি করলো যেখান থেকে সে বেশি পরিমাণ ডিপোজিট আনতে পারতেছে এবং সে ডিপোজিটে লো কস্টে আর্ন করতে পারছে। তাহলে আলটিমেটলি কি, সব ফার্মের কিন্তু একে অপরের রাইভাল, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছে সব ব্যাংকগুলা, কিন্তু ওদের যে পলিসি কি হয়েছে, অলরেডি কিন্তু আমার হেড অফিস সেটআপ, আমার আইটি সেটআপ, এক্সিস্টিং মেশিনারি সব সেটআপ, শুধুমাত্র একটা ব্রাঞ্চ তৈরি করে সেখান থেকে লো কস্টে ডিপোজিট আর্ন করতেছি এবং বেশি করে ইনভেস্ট, হাই রেটে ইনভেস্ট করতেছি, আমার স্প্রেডটা বেশি হচ্ছে, প্রফিটটা বেশি হচ্ছে। তাহলে আমার হাতে কি আছে, শুধুমাত্র কোয়ান্টিটি লেভেলটা চেঞ্জ করা, মানে কিভাবে আমি ডিপোজিট কালেক্ট করতে পারি। ঠিক একইভাবে ফার্মগুলোর কাজ হচ্ছে সে এক্সিস্টিং মেশিনারি, এক্সিস্টিং প্লান্ট, এক্সিস্টিং এমপ্লয় দিয়ে যদি বাল্ক পরিমাণে সে কোয়ান্টিটি বাড়াতে পারে তাহলে তার কস্টটা রিডিউস হবে এবং সে বেশি পরিমাণ প্রফিট করতে পারবে এবং সেটা দেখা যাচ্ছে তার অন্যান্য যে প্রতিযোগী থাকবে তাদের থেকে সে একটু হলেও আগায় থাকে। তো এখানে এটা কি মোটামুটি ক্লিয়ার হচ্ছে জাহাঙ্গীর ভাই? জি স্যার। জাহাঙ্গীর ভাই স্যার ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে? স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পারছি স্যার। এখন পরীক্ষা আমরা কিভাবে লিখবো, তাই না? ধরেন পরীক্ষা একটা আসলো, ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম এন্ড ইন্ডাস্ট্রি, সে কিভাবে তার প্রাইসটা ডিটারমাইন করবে এবং কিভাবে তার সেই ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছাবে। তাহলে পরীক্ষা আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা জানি যে প্রত্যেকটা ফার্ম হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার, সে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তৈরি করে। তাহলে আমরা লিখি যে প্রত্যেকটা ফার্ম নিজেই তার প্রোডাক্ট তৈরি করে, এই ফার্মগুলো যখন অ্যাকুমুলেটিভ কালেক্টিভ হয়ে যায় তখন তাকে ইন্ডাস্ট্রি বলে। প্রথম লাইনটা হচ্ছে এটা। তাহলে আমরা পরীক্ষা লেখার জন্য কিছু লাইন সেট আপ করে ফেলি, কারণ এখানে তো অনেক ক্রিটিক্যাল ভাবে লেখা আছে, আপনি পড়ে খুব বেশি আগাইতে পারবেন না। হ্যাঁ, তো এটা পড়ে বেশি আগাইতে পারবেন না, এই জন্য আপনাকে শর্টকাট কিছু ওয়ে খুঁজতে হবে। শর্টকাট ওয়ে কি খুঁজতে হবে, যে দেখেন আগে লিখতে হবে পারফেক্ট কম্পিটিশনটা কি জিনিস। আন্ডার পারফেক্ট কম্পিটিশন, আর পারফেক্ট কম্পিটিশনে আপনার সংজ্ঞাটা প্রথমে লিখবেন, এই লাইনটা লিখবেন। বা আপনি যে সংজ্ঞাটা জানেন যে অসংখ্য বায়ার সেলার থাকবে, তারা বার্গেনিং মধ্যে দাম কষাকষি করবে, সেই কথাটা আপনি লিখবেন। হ্যাঁ, সেই কথাটা এখানে ঘুরাই লেখা হয়েছে। আচ্ছা, এরপরে আপনি যেটা লিখবেন, এই শব্দটা যেটা মাস্ট, এই শব্দটা অবশ্যই থাকে। an industry consists of many independent firm, each firm has a number of factories, farms, mines, record। প্রত্যেকটা ফার্মের নিজস্ব কিছু, প্রত্যেকটা ফার্মই হোমোজেনাস প্রোডাক্ট তৈরি করে। কথা শেষ। এইবার কি হবে, competitive market, the interaction of demand and supply determine the equivalent price as shown below। তাহলে আমরা এই লাইন করা লেখার পরে সবার কাছে কি এই শীটটা আছে? সবাইকে আমি অনুরোধ করছিলাম যে শীট নিয়ে ক্লাসে বসার জন্য, যে স্যার, শীট নিয়ে আছে। ক্লাসে বসবেন। আচ্ছা, এখন এই যেরকম আমরা দাগালাম, লিখলাম, লেখার পর আমরা চিত্র রাখলাম, চিত্রটা খুবই সোজা, পানির মতো, টান দিলে হয়ে গেল, শেষ। তাহলে আমাদের লিখতে হবে OP is the equilibrium price, আর OQ is the equilibrium quantity, DD shows demand side, SS show supply side। আর কিছু লেখার দরকার নেই, is the equilibrium point। এই চিত্রটা শেষ। এই লিখবেন, কি লিখবেন তাহলে, OP is the equilibrium price, OQ is the equilibrium quantity, DD is the demand side, SS is the supply side, E is the equilibrium point। শেষ। এই কথাটা সবাই লিখে নেন দরকার শীটের পাশে। কি হইলো স্যার ইকুইলিব্রিয়াম প্রাইস, আর কি হইলো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আর ই হইলো স্যার পজিশন। ইকুইলিব্রিয়াম, আর ডিডি হলো ডিমান্ড সাইড, আর এটা আছে সাপ্লাই সাইড। আচ্ছা, এখন পরের চিত্রটা দিবেন এরকম, যে আমরা জানি যে প্রত্যেকটা
ফার্ম থাকে হচ্ছে ইন্ডাস্ট্রির আন্ডারে। যেহেতু ইন্ডাস্ট্রি আন্ডারে থাকে তাহলে ফার্ম হচ্ছে প্রাইস টেকার হবে। প্রত্যেকটা ফার্ম আন্ডার দ্য ইন্ডাস্ট্রি আন্ডারে থাকে। As farm is under of the industry, that's why in a competitive market, farms are price taker. Farms are price taker. ঠিক আছে? Which is explained by following figure. Which is explained by following figure. What following figure? নিচের যে following figure আছে। এই যে following figure আছে। এখন এই following figureটার ক্ষেত্রে এই যে ফলোইং ফিগারটা আমরা আঁকবো, এখানে দুটো কন্ডিশন দিতে হবে। যে ফার্মের ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পারফেক্ট কম্বিনেশন, অবশ্যই প্রত্যেকটা ফার্ম যখন ইকুইলিব্রিয়াম পজিশনে যেতে চায়, যে কোনো ফার্ম, মনোপলি ফার্ম আছে, মনোপলিস্টিক ফার্ম আছে, পারফেক্ট কম্পিটিশন যে প্রশ্নই আসুক না কেন, পারফেক্ট কম্পিটিশন আসুক, মনোপলি আসুক আর মনোপলিস্টিক আসুক, যেটাই পজিশনটা আসুক না কেন, সবার ক্ষেত্রে কন্ডিশন দুটো মাস্ট। কন্ডিশন কি লিখবো স্যার? কন্ডিশন লিখবো হচ্ছে এমআর সমান সমান এমসি হতে হবে, আর এমআর গ্রেটার দেন এমসি হতে হবে। এই দুইটা যদি আপনার কন্ডিশন ফুলফিল করে তাহলে হচ্ছে ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। তো এই দুইটা অবশ্যই লিখবেন। কি লিখবেন? এমআর সমান সমান এমসি আর এমআর গ্রেটার দেন এমসি। কি হবে আমরা বলবেন এমআরটা কি? তার মার্জিনাল রেভিনিউ। হ্যাঁ বুঝছি, তো জিনিসটা কি? জিনিসটা তো স্যার বুঝতে পারতেছি না। ধরেন মানে এটা মানে এডিশনাল প্রোডাকশন বাড়ার জন্য যে রেভিনিউটা জেনারেট হয় সেটা মার্জিনাল রেভিনিউ। একদম এক্স্যাক্টলি বলছেন হারুন ভাই, থ্যাংক ইউ। আপনি বেশ পড়াশোনা করতেছেন মনে হয় হারুন ভাই। না না, আমি শুনতেছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি একটু কষ্ট করে একটু অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করেন না হারুন ভাই। আপনি তো আমি আসলে খুব ব্যস্ত, নামাজ পড়ি তো এই জন্য পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় একটু সিনিয়র লেভেলে আছেন বোধহয়, আমার যেটা মনে হয়। তো তারপর আপনি একটু চেষ্টা করেন, যদি সময় থাকে এই ঈদের বন্ধের ভিতরে যদি সুযোগ থাকে, তাহলে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, তাহলে কি আপনার ভুল ভ্রান্তি যদি কিছু হচ্ছে কিনা আমি ধরে দিতে পারবো। হ্যাঁ আচ্ছা, গত অ্যাসাইনমেন্টে আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন না। সেটা হচ্ছে আহ ওই যে লস অফ রিটার্নস টু স্কেলের সাথে আপনি অপরচুনিটি কস্ট কনসিস্টেন্ট কিনা জানতে চাইছিলেন। এটা আমি আসলে মানে কোনো রিলেশন এস্টাবলিশ করতে পারিনি। আসলে আমি এখন থেকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিব সবগুলো একটু ক্রিটিক্যাল দিব আর কি। হ্যাঁ, যাতে আপনাদের পরীক্ষায় কিন্তু সহজ কোনো প্রশ্ন আসবে না। সহজ থাকবে এক একটা, এর এক নম্বর কোশ্চেনের ভিতরে 4টা কোশ্চেন থাকে, এ বি সি, তার ভিতরে আমার জোড়া জোড়া কোশ্চেন থাকে। তো প্রথম এটা হয়তো সহজ থাকে, যে ডিফাইন কাকে বলে, নেসেসিটি কাকে বলে, ইম্পর্টেন্স কাকে থাকে। বিটাকে দেখবেন একটু ডিফিকাল্ট করে দেয়, সিটাকে আরো ডিফিকাল্ট করে দেয়। এই জন্য অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি একটু টাফ দেওয়ার চেষ্টা করতেছি। না ঠিক আছে স্যার, অ্যাসাইনমেন্ট স্যার খুব স্ট্যান্ডার্ড হয়েছে স্যার। আপনি স্যার এভাবে দিলে আমাদের জন্য ভালো। আমরা না আমি- পারি কিন্তু আমি শিখতে পারবো। এই জন্য শিখার জন্য বেসিক্যালি এগুলো দিছি আর কি। হ্যাঁ, যেমন ধরেন এখানে কয়েকজন দিচ্ছে, সানজানা দিচ্ছে, জাহাঙ্গীর ভাই দিচ্ছে। হ্যাঁ, তো এখানে অ্যাসাইনমেন্টটা দেওয়ার চেষ্টা করছে মানে খুব সময় জাহাঙ্গীর ভাই বেশি সময় দিচ্ছে, আপনি দেয় নাই। তো জাহাঙ্গীর ভাই কিন্তু ব্রেক ইভেন পয়েন্টটা ছাড়া বাকি দুইটা যে লিখছে দুইটাই ভুল হয়েছে। এবং দেখেন আপনারা কিন্তু সবাই নিয়মিত ক্লাস করতেছে, জি স্যার। কিন্তু আপনারা নিয়মিত ক্লাস করার পরেও আপনাদের কাছে শিটও আছে, সেই শিট থেকে আমি কোশ্চেন দিছি, কিন্তু আপনারা লিখছেন ভুল। কারণ কি? কারণ হচ্ছে
আপনারা জিনিসটা রিলেট করতে পারেন না, এই কারণে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া। তাহলে হয় কি, আপনার পরীক্ষার হলে যাচ্ছেন, লিখে আসতেছেন, লিখছেন খুব সুন্দর, আপনি পরীক্ষা হলতে বেরোয় আসছেন, কিন্তু আপনি করছেন ফেল। ফেল করার পরে আপনি বলতেছেন যে ডিপ্লোমা আসলে লিখে পড়ে পাস করা যায় না। এটাতে যাই লেখুক না কেন ফেল হয়ে যায়। আমি লিখছিলাম খুব ভালো, কিন্তু রেজাল্ট হচ্ছে খারাপ। আসলে এটা দোষটা কিন্তু আপনারই, প্রশ্নটাই আপনি ধরতে পারেন না। যেহেতু এই হারুন ভাই এই অ্যাসাইনমেন্টের কথা আসলো, সেহেতু আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি। যেমন 2 নম্বর কোশ্চেনটা ছিল, না, যেমন 2 নম্বর কোশ্চেনটা ছিল আপনার মনোপলিস্টিক এবং পারফেক্ট কম্পিটিশনের ভিতরে একটা কোশ্চেনটা কি সাইমাটি বলতে পারেন? স্যার, হাউ ডু ইউ ডিফার ফ্রম পারফেক্ট কম্পিটিশন টু মনোপলিস্টিক কম্পিটিশন? হ্যাঁ, ডিফার ফ্রম পারফেক্ট কম্পিটিশন মনোপলিস্টিক কম্পিটিশন। আপনি কিন্তু দেখেন লিখছেন যে মনোপলির সংজ্ঞাটা লিখছেন আপনি এখানে, ওটা কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশন। তো মনোপলিস্টিক এবং মনোপলির কিন্তু পার্থক্য আছে। পারফেক্ট কম্পিটিশন এবং মনোপলিস্টিক কম্পিটিশন দুইটার সংজ্ঞা সেম, শুধুমাত্র ডিফার কিভাবে করব, যে মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে কোম্পানিগুলো অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করে এবং তার প্রোডাক্টটাকে একটু ভিন্নভাবে উন্মোচন করার চেষ্টা করে, মানুষের সামনে, ক্রেতার সামনে এমন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে যে তারটা একটু বেশি কিছু আছে, সামথিং ইজ বেটার ফ্রম আদার্স। কি আদার্স? যেমন আমি উদাহরণ দিয়ে বলছিলাম যে টুথপেস্টের ক্ষেত্রে দেখবেন কোলোজাপরা বলতেছে যে তার এটা এই যে সামুদ্রিক লবণ ইউজ করতেছে বা আইস কিছু ব্যবহার করতেছে, আবার কোলগেট বলতেছে লবঙ্গ ইউজ করতেছে, মেসাক বলতেছে যে মেসাক কোম্পানি সে বলতেছে যে তার এখানে বিভিন্ন গাছগাছরা ইউজ করতেছে। কিন্তু আসলে টুথপেস্ট কিন্তু অলমোস্ট সব সেম, টুথপেস্ট অলমোস্ট সব সেম, সবগুলোর উপকরণে ওই গ্লিটার লাগে। আপনি দেখবেন যখন উপকরণ দেওয়া 3টা কোম্পানি কিনেন টুথপেস্টের, দেখবেন উপকরণ গুলো অলমোস্ট সেম, শুধুমাত্র কি আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে আপনার মেকটা চিন্তাটা একটু চেঞ্জ করে দিচ্ছে। এই জন্য মনোপলিস্টিক সাথে পারফেক্ট কম্পিটিশন ডিফারেন্সটা কি, দুইটাই সমঝোতা দ্রব্য বিক্রি করে, কিন্তু ওরা ডিফার করে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কনজিউমারকে একটু ডিফার করে দিয়ে সে তার কেনার যে চিন্তা ভাবনাটা এটা একটু চেঞ্জ করে দেয়। তাহলে প্রশ্নের উত্তরটা কিন্তু ভিন্ন হবে। জাহাঙ্গীর ভাই বুঝতে পারছেন? স্যার, একটা মিনিট স্যার। স্যার, আমরা মনোপলিস্টিকের ক্ষেত্রে কি করে? মনোপলিস্টিকের ক্ষেত্রে সে ওই যে বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তার পণ্যটাকে অ্যাট্রাক্টিভ করে সেল করে। হ্যাঁ, আর পারফেক্ট কম্পিটিশনে পারফেক্ট কম্পিটিশন তো এরকম কিছু করে না, কারণ পারফেক্ট কম্পিটিশন তো আপনি কাঁচা বাজারে যাচ্ছেন, ও আচ্ছা আচ্ছা, জি বুঝছি স্যার। সবাই লাউ নিয়ে আসতেছে, জি ঠিক আছে, এরকম কিছু করে না। আচ্ছা, আর হারুন ভাই যেটা বলছিল, আপনার 3 নম্বর কোশ্চেনটা যেমন ভুল হয়েছে, ধরেন হারুন ভাই বলছিল স্যার এটা কোনোভাবে বুঝতে পারলাম না। তো আমরা রিটার্ন টু স্কেলের সংখ্যা কি জানি? রিটার্ন টু স্কেল হচ্ছে উৎপাদন ইনপুট এমন ভাবে দেওয়া হবে যেন আউটপুটটা হয় তার থেকে বেশি হবে, যদি বেশি হয় তাহলে এটা ইনক্রিজ ইন রিটার্ন টু স্কেল, কম হলে এটা ডিক্রিজ ইন রিটার্ন টু স্কেল, সমান সমান হলে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। তাহলে প্রত্যেকটা ফার্মের ইচ্ছা কি? ইনক্রিজ রিটার্ন টু স্কেল করা, ইনপুট যেভাবে দেবে তার থেকে আউটপুট বেশি পাওয়া, তাই না হারুন ভাই? জি আর অপরচুনিটি কস্টের আমরা সংজ্ঞা কি করছি? এটা হচ্ছে সুযোগজনিত ব্যয়। আপনি একটার জন্য আরেকটা এমন ভাবে ছেড়ে দিবেন যাতে যেটা ছেড়ে দিচ্ছেন তার থেকে যেটা ধরছেন তার থেকে বেশি লাভ পান। জি অপরচুনিটি কস্টের বাংলা হচ্ছে সুযোগজনিত ব্যয়। আপনি অন্য একটা তখনই গ্রহণ করবেন যখন যেটা ছেড়ে দিচ্ছেন তার থেকে ওইটাতে বেশি লাভ পান। তাহলে রিটার্ন টু স্কেলে আমি ইনপুট এমন ভাবে ব্যবহার করব, যেমন আমি ধরেন যদি আমি লেবার গুলো ইউজ না করে আমি যদি মেশিন নিয়ে আসি, লেবারের পরিবর্তে যদি মেশিন ইউজ করি, তাহলে আমি অল্প সময় হয়তো দেখা যাচ্ছে বেশি পরিমাণ আউটপুট দিতে পারবো। তাহলে কি আমার ইনপুটটা চেঞ্জ করলাম না? জি তাহলে আমি লেবারের জায়গায় কি মেশিন নিয়ে আসলাম, এটা সুযোগ নিলাম না? জি
এইটাই বলছে যে কিভাবে রিলেট করা যায় অপরচুনিটি কস্টের সাথে রিটার্ন টু স্কেল। আমি বুঝাতে ঠিক আছে, সক্ষম তাহলে হয়েছি আরুন ভাই? জি কনসিস্টেন্ট, তাহলে কনসিস্টেন্ট আছে, হ্যাঁ আচ্ছা, তাইলে তাহলে দুইটার এক্ষেত্রে মধ্যে স্যার, কিন্তু কনসিস্টেন্ট আছে। স্যার কনসিস্টেন্ট আছে। স্যার একটু স্যার, তাহলে এক্ষেত্রে সুযোগ বেটা আসলে কাজে লাগতে অপরচুনিটি কস্ট টাকা যে ইনক্রিজিং লস রেট অফ রিটার্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ইনক্রিজিং এর ক্ষেত্রে। এখানে আসলে ইনক্রিজিং কথা লেখার দরকার নেই, রিটার্ন টু স্কেলের ক্ষেত্রে ডিরেক্টলি এটার সাথে জড়িত। মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, জি ওকে। তা কেন জড়িত সেটা দরকার, যে একটা উদাহরণ দিয়ে 3-4টা লাইন দিয়ে লিখে বুঝাই দিবেন। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমরা এই যে ফার্মের যে ইকুইলিব্রিয়াম পজিশনটা আমরা পড়তেছিলাম, এই একটা পড়লে হবে কি, বাকি যেগুলো আছে এগুলো সহজভাবে ধরতে পারবেন, নাহলে এটা না ধরতে পারলে বাকিগুলো ধরতেই পারবেন না। এটা এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা কি বললাম, যে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম, একটা ফার্ম মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ। একটা ফার্ম সবাই আমার সাথে আঁকেন। আমরা দুইটা কন্ডিশন পাইছি, এমআর সমান সমান এমসি অথবা এমআর গ্রেটার দেন এমসি। এই দুইটা কন্ডিশন আমরা বলছি কি ফুলফিল হইতে হবে। আমরা যেহেতু দুইটা ক্লাস একসাথে করব আজকে, সুতরাং ইকোনমিক্সের পরপর দুইটা ক্লাস আছে, এই জন্য টাইম নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা একসাথে থাকবেন, আমরা দুইটা ক্লাস টানা করে যাব। পরের ক্লাসটা একটু ছোট আছে, এই জন্য এই ক্লাসটা একটু বড় হইতে পারে, তো আমরা টানা দুইটা ক্লাস করে যাব। তো এখন এই দুটো কন্ডিশন আমি লিখলাম, লেখার পরে আমি চিত্রতে গেলাম। তো চিত্রতে কি হয়েছে, প্রত্যেকটা ফার্ম এইটা চায়, এইগুলো পছন্দ চায়, আর ফার্ম ইন্ডাস্ট্রি কি করছে, এই প্রাইসটা সেট আপ করে দিচ্ছে। এখন ফার্ম তার কোয়ান্টিটি বাড়ায় বা কমায়, যেভাবে হোক তার রেভিনিউ বাড়াবে। তাহলে এইটা হচ্ছে তার, যেহেতু প্রাইস সেট করে দিচ্ছে, এটাই তার এভারেজ রেভিনিউ পজিশন বা এটাই তার মার্জিনাল রেভিনিউ পজিশন। এখন আমরা কি বলছিলাম, যে ফার্ম সেই বিন্দুতে উৎপাদন করবে, সেই বিন্দুতে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে যেখানে তার এমসিটা এমআর এর সমান হবে। তাহলে আমরা একটা এমসি কার বাকি এখন, মার্জিনাল কস্ট কার। তাহলে দেখেন এইখানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হারুন ভাই এমসি আর এমআর কি সমান আছে নাকি কম বেশি আছে? সমান। সমান আছে। হুম হুম। এই বিন্দুতে এমসি কম। এমসি কম, এমআর বেশি আছে না? তাহলে এমআর, এমআর বেশি আছে। এমআরটা বেশি, হ্যাঁ। এই বিন্দুতে কি আছে? এই বিন্দুতে এমসি, এমসি বেশি। তাহলে আমরা লিখবো কি, যে আমরা কি জানি যে এই দুটো হচ্ছে ফার্মের ইকুইলিব্রিয়াম পজিশন, মানে এই বিন্দুতে ফার্ম লাভ করতে পারে। হুম। তাহলে এই যে টি বিন্দুতে ফার্ম ইকুইলিব্রিয়াম পজিশন পৌঁছাবে যদি এই বিন্দুতে সে উৎপাদন করে, যদি এই বিন্দুতে সে উৎপাদন করে তাহলে ফার্ম ইকুইলিব্রিয়াম পজিশন পৌঁছাবে, তাহলে সে লাভ করতে পারবে, যেহেতু এমআর গ্রেটার দ্যান এমসি আছে। এই বিন্দুতে সে লাভ করতে পারবে যেহেতু এখানে এমসি সমান সমান এমআর আছে। যদি কোনো কারণে এই বিন্দুতে সে উৎপাদন করতে চায় তাহলে কি হবে, এখানে এমসি গ্রেটার দ্যান এমআর, তাহলে এই বিন্দুতে সে উৎপাদন করতে পারবে। তাহলে আমরা লিখবো, এই চিত্রটা আঁকবো, আঁকার পরে আমাদের টোটাল কথা হবে কি, যে ফার্ম, প্রত্যেকে ফার্মই চায় তার ডিমান্ড এবং সাপ্লাই একটা বার্গেনিং এর মাধ্যমে সেট আপ হোক। সে বার্গেনিং পয়েন্টটা হচ্ছে ই বিন্দু, এই বিন্দুটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। ইন্ডাস্ট্রি কি করে, একটা প্রাইস সেট করে প্রত্যেকটা ফার্মের জন্য, যে এর উপরে সে সর্বোচ্চ ম্যাক্সিমাম লেভেল যেতে পারবে না, এবং সেই বিন্দুটা হচ্ছে ফার্মের এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ পয়েন্ট। এই ওপি পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস পয়েন্ট, আর
ওকিউ পয়েন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পয়েন্ট। এখন ফার্মের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল মেকারের ক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন জানি। দুইটা কন্ডিশন হচ্ছে এমআর গ্রেটার দেন এমসি অথবা এমআর সমান সমান এমসি। তো আমরা দেখলাম যে বিন্দুতে, টি বিন্দুতে এমআর সমান সমান এমসি এবং হুম সি বিন্দুতে এমআর গ্রেটার দেন এমসি এবং আর বিন্দুতে এমআর সমান সমান এমসি। এই তিনটা বিন্দুতে যেহেতু উপরে দুটো কন্ডিশন ফুলফিল করতেছে, তাহলে এই বিন্দু তিনটা হচ্ছে ফার্মের ইকুইলিব্রিয়াম পজিশন। ইফ এনি ফার্ম গোস টু পয়েন্ট বি, দ্যাট সেখানে আমরা দেখতে পাচ্ছি কি এমসি গ্রেটার দেন এমআর, সুতরাং এই বিন্দুতে ফার্ম উৎপাদন করবে না। এই তিনটা বিন্দু ফার্ম উৎপাদন করবে, যেটা ফার্মের ইকুইলিব্রিয়াম পজিশন। এই যে কথাটা আমরা বললাম, এই যে চিত্র আমরা আঁকলাম, সেটা হচ্ছে পরীক্ষা লিখবে, আর কিছু লিখবেন না। যদি আপনি আচ্ছা, এই পৃষ্ঠা আমি- পড়তে যান, যদি এই দুই পৃষ্ঠা পড়তে যান, তাহলে আপনি কিছুই লিখতে পারবেন না, আসলে বুঝতে পারবেন না। যে কথাগুলো আমি বললাম, যে পয়েন্টগুলো আমি লেখাই দিলাম, ঠিক সেটুকু লিখবেন পরীক্ষা। আর টি আর আর এর হ্যাঁ, টি আর আর এর মধ্যে ডিফারেন্সটা কি? টি আর আর একই বিন্দু, একই জিনিস, সেম জিনিস, একই বিন্দু তো? হ্যাঁ, আমি সেটাই জানতে একই চাচ্ছি। বিন্দু, একই বিন্দু, সেম জিনিস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে স্যার এই যে ফার্ম যখন স্যার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে যখন একটু বেশি উৎপাদন করে, এখানে স্যার যে টি বিন্দু আছে এবং সি বিন্দু আছে আর এখানে আর বিন্দু আছে। হুম এখন যখন স্যার এটা তো স্যার আমার যে ফার্ম যে আমাকে টাকাটা নির্ধারণ করে দিছে এ আর সমান সমান এম আর, এটা আমার ঠিক থাকবে, এভারেজ রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। এখন হ্যাঁ। স্যার যখন যখন আমি স্যার সিতে যাই, সিতে গেলে তো স্যার আমার ইয়ে কমে না। শীতে গেলে কি, শীতে গেলে আপনার উৎপাদন তো বাড়তেছে। হ্যাঁ, উৎপাদন বাড়তেছে। হ্যাঁ, এবং সেখানে আপনার রেভিনিউ বেশি পাচ্ছেন, আপনি মার্জিনাল রেভিনিউটা আপনার বেশি হচ্ছে, যেহেতু রেভিনিউ বেশি মার্জিনাল পাচ্ছে। কস্টটা কমতেছে। জি স্যার, আর যখন দিতে যাই তখন আমার ওই যে মার্জিনাল কস্টটা বাড়তেছে। বাড়তেছে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, মোটামুটি বুঝছি আর কি। এটা আবার দুই একবার দেখতে হবে স্যার। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো এটার পরে, হ্যাঁ। যদি আচ্ছা, কোনো ঠিক আছে। ভুলভ্রান্তি হয়, তাহলে সেখান থেকে আমি আইডেন্টিফাই করে আবার পরবর্তী ক্লাসে জানাবো। আচ্ছা ঠিক আছে স্যার, মাথার উপর দিয়ে গেছে স্যার অর্ধেক। কার কার মাথার উপর দিয়ে যায় নাই? ওই যে এইটা অর্ধেক মনে হয়- অর্ধেক। স্যার ক্লাস শেষে স্যার এটা মনে হয় আরেকবার একটু লাগবে, ক্লাস শেষ করতে করতে ভুলে যাবো। হারুন ভাই কি বুঝতে পারছেন? হারুন ভাই, হারুন ভাই ক্লিয়ার আছেন? পুরো কি অবস্থা? স্যার এটা আবার একবার লাগবে স্যার, একটু আমার একবার লাগে। ভালো পরিস্থিতি স্যার। স্যার শেষে একবার রিভিউ দিন স্যার। আওলাদের কি অবস্থা? আওলাদ, স্যার বুঝতে পেরেছি স্যার। আওলাদ বুঝতে পারছেন? আওলাদ একটু বলেন আপনি কি বুঝতে পারছেন? স্যার এখানে স্যার ওই যে সবাই একটু শোনেন, ইকুইলিব্রিয়াম, আওলাদের কথা শোনেন, হ্যাঁ। স্যার এখানে এটা না বুঝলে মার্জিনাল আসলে পরবর্তী ছিটে যে লাভ নেই, মানে পরবর্তী পেজে যে কোনো লাভ নেই। আওলাদের কথা শোনেন সবাই, বলেন। স্যার মার্জিনাল কস্ট যখন ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকবে, যেমন টি পয়েন্ট যেটা, ওটাতে স্যার আপনার এটা সেম হবে আর কি, সমান হবে। আর যখন কস্ট কমে যাবে সি বিন্দুতে, তখন রেভিনিউটা বেশি হবে। তখন হচ্ছে আপনার স্যার মার্জিনাল রেভিনিউ গ্রেটার দেন মার্জিনাল কস্ট। আবার যখন কস্টটা বেড়ে যাবে, ডি বিন্দুতে যাবে, তখন হচ্ছে যে স্যার রেভিনিউ কমে যাবে, কস্টটা বেড়ে যাবে, তখন এমআর লেস দেন এমসি হয়ে যাবে। এমসি ইজ গ্রেটার দেন এমআর। হ্যাঁ, তখন এমসি গ্রেটার দেন এমআর হয়ে যাবে, এমআর লেস দেন এমসি হয়ে যাবে। এটা হচ্ছে স্যার ডি পয়েন্টে। তো আমাদের কন্ডিশন থাকবে হচ্ছে ফার্ম সর্বোচ্চ চেষ্টা করবে যে এমআর গ্রেটার দেন এমসি হবে, নাইলে একদম মিনিমাম জি, জি। লেভেলে যে এমআর সমান সমান এমসি হবে। তাহলে আমরা এমসি দেখলাম হবে যাতে লস তিনটা না হয় পয়েন্টে স্যার। আমরা এমআর সমান সমান এমসি এবং এমআর গ্রেটার দেন এমসি পাই, তিনটা পয়েন্ট। তাহলে আমাদের টি টি পয়েন্ট T হচ্ছে যে আর টি আর C আর হচ্ছে R। এ আর ইকুয়াল টু এমআর, টি আর হ্যাঁ, আর। সি হচ্ছে এমসি ইজ গ্রেটার দেন এমআর। হ্যাঁ,
সি সি হচ্ছে এমআর গ্রেটার দেন এমসি। সি সরি, সি হচ্ছে এমআর গ্রেটার দেন এমসি, আর হ্যাঁ ডি হচ্ছে এমআর ইজ লেস দেন এমসি। হ্যাঁ জি স্যার, এই এখানে স্যার চারটা কথাই লিখতে হবে। টিসিআর হ্যাঁ টিসিআর পয়েন্টে থাকতে হবে। হ্যাঁ আমাদের থাকতে হবে টিসিআর পয়েন্টে, টিসিআর পয়েন্টে থাকতে হবে, জি স্যার। আলাদা একদম পারফেক্ট ধরতে জি পারছি। জি স্যার। সাইফুল কি ক্লিয়ার মানে আছেন? তার মানে কি আমাদের সি পয়েন্টটাই একসেপ্টেবল পয়েন্ট ফর দি কোম্পানি। প্রত্যেক ফার্মই চায় যে সি সি পয়েন্টে পয়েন্টে থাকতে, থাকতে। কিন্তু স্যার। সি পয়েন্টে মানে সি যেহেতু- পয়েন্টে আমি আমার প্রফিট কম ম্যাক্সিমাইজেশন হবে, করতে revenue পারবো। বেশি কিন্তু হবে। যেহেতু জি। ইন্ডাস্ট্রি তার প্রাইসটা সেট করে দিছে, এই জন্য হ্যাঁ। তার টিআর লেভেলেই তার বিক্রি করতে হয়, সি পয়েন্টে সে থাকতে পারে না। স্যার আমি আবার একটু ইয়ে করি, আমার টি আর আর হচ্ছে এ আর ইকুয়াল টু এম আর, সি তে হচ্ছে হ্যাঁ। এম আর ইজ গ্রেটার দেন এমসি, হুম, আর ডি হচ্ছে এম আর ইজ লেস দেন এমসি। হ্যাঁ এটাই আছে। তো মানে বেসিক্যালি এটাই এই কথা। ফিগারের এবং প্রত্যেকটা ফার্মই এটা চায় যে সি পয়েন্টে তার সেলটা করতে, যেহেতু এমআর গ্রেটার দেন এমসি, কিন্তু যেহেতু জি ইন্ডাস্ট্রি প্রাইস সেট আপ করে দেয়, এই কারণে জি সে সিতে সবসময় পারে না, কোনো কোনো সময় হয়তো পারে, কিন্তু বেশিরভাগ সময় টিআর আর তাকে সেল করতে হয়। হ্যাঁ। সমান সমান ঠিক কি আছে। স্যার? আর সমান সমান স্যার, একটু এক্সকিউজ মি স্যার, আর সমান সমান বুঝি নাই। আর 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 টি একই পজিশন, এক- এভারেজ রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, ও হ্যাঁ আর ঠিক আছে। হলো এ আর ইজ ইকুয়াল টু এম আর। এ আর ইকুয়াল টু এম আর, এই টি এন্ড আর পজিশনে বুঝছি, টি এন্ড আর। ওকে, টি, এখানে একটা ফার্মের জন্য আইডিয়ালিস্টিক সিচুয়েশন হচ্ছে টি আর সি, ডি Yes. ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। সাইফুল ভাই আওলাদ, আপনারা খুব সুন্দর বুঝতে পারছেন, থ্যাংক ইউ। এখন কি সামি ভাই মোটামুটি ক্লিয়ার আছেন? জাহাঙ্গীর ভাই স্যার মোটামুটি স্যার। মাথাতে একটু কমছে। আর পুলকের কি অবস্থা? না এখন বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। পুলক বুঝতে পারছে, দেখ এই যে এখন মোটামুটি একটা, কারণ এই পৃষ্ঠে না বুঝে পরের পৃষ্ঠে যে লাভ কি, ঠিক আছে। সামনাসামনি থাকলে কি করতাম, একজনকে ডেকে বলতাম একটা বোর্ডে আঁকেন, তো যেহেতু সামনে স্কোপ নাই। আমার মনে হয় স্যার ওই যে ইন্টারাকশনটা খুব মানে খুব কাজের, যেমন আমরা শেয়ার করতেছি, আমার মনে হয় এইভাবে করে গেলে ভালো হবে, তাহলে বোঝা ক্লিয়ার হবে। চেষ্টা করতেছি আর কি এভাবে বোঝানোর, হ্যাঁ? দেখা যাক, আল্লাহ ভরসা। এখন এখন বলছে কি যে ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম ইন্ডাস্ট্রি প্রাইস আর ডিটারমিনেশন অফ মনোপলি মার্কেট। আমরা এখন কি বললাম? এতক্ষণ বললাম পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। তো এখন বলছে মনোপলি মার্কেট। মনোপলি মার্কেট বলতে আমরা কি বুঝি? স্যার সেলার একজন থাকবে, যেখানে লার্জ নাম্বার অফ বায়ার থাকবে। প্রোডাক্টের ক্ষেত্রে স্যার কোনো ধরনের সাবস্টিটিউশন থাকবে না, ক্লোজ সাবস্টিটিউশন। প্রাইসটা স্যার একজনে ডিটারমাইন করবে। আর এখানে স্যার অ্যান্টিটা রেস্ট্রিকশন হবে নিউ ফার্মের জন্য। ভেরি গুড, খুবই থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে মনোপলি মার্কেটটা হচ্ছে যেখানে একজন সেলার থাকবে, অসংখ্য বায়ার থাকবে, এবং এই প্রোডাক্টের কোনো সাবস্টিটিউট থাকবে না, এবং যে মনোপলি যে দামটা সেট করবে সেটা তো গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকতে পারে এই দামের ক্ষেত্রে, তবে মনোপলি যে দামটা সেট করবে সেই দামে সবাই কিনতে বাধ্য হবে, যেমন বাংলাদেশের রেলওয়ে সিস্টেম। তো মনোপলি কি মানে একচেটিয়া কারবার, সে যে দাম সেট করবে, তো সে কি কখনো কম দামে বিক্রি করতে চাবে? একচেটিয়া যদি কাউকে ক্ষমতা দেওয়া হয়, সে কি কখনো কম দামে বিক্রি করতে চায়? চায় না। না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? চিত্রটা দেখেন, অনেক ভিজিবিলিটি লাগতে পারে। সবাই লেখেন। আমরা একটু আগে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কি করছিলাম, যে পারফেক্ট কম্পিটিশন হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, তার মানে কি এখানে অসংখ্য উৎপাদন হয়, অসংখ্য উৎপাদন হয়, সেজন্য এখানে এমআর আর এমসি আনছিলাম, ঠিক আছে। তো মনোপলির ক্ষেত্রে কি, যেহেতু একজন বিক্রি করে, সেখানে একজনই তো টোটাল প্রোডাকশন করে, একজনই টোটাল খরচ করে, একজনই টোটাল রেভিনিউ আর্ন করে, এই জন্য এখানে টিসিআর টিআর নিয়ে আসা হয়েছে, যে একজন উৎপাদন করতেছে, তাহলে এই জন্য টোটাল কস্ট, টোটাল রেভিনিউ আর টোটাল প্রোডাকশন। সে নিজেই তো স্যার
প্রাইস নির্ধারণ করতেছে, সে নিজেই প্রাইস নির্ধারণ করতেছে। একাই নিজের প্রাইস নির্ধারণ করছে, এই জন্য এখানে টিসি আসছে। তো আমরা চিত্রটা সবাই একটু আঁকার চেষ্টা করি। আমার মতো দুইটা দাগ দিচ্ছেন সবাই, ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস। রাখতেছি স্যার। জি আচ্ছা স্যার। জি স্যার। এখন আরেকটা দাগ দেন এরকম করে। দিছেন? জি স্যার। এখানে টিআর মানে টোটাল রেভিনিউ। স্যার আমাদেরকে টিআর বললে তো আমরা ট্রাস্ট রিসিপ্ট বুঝি। হ্যাঁ আমাদেরকে টিআর বললে স্যার আমরা ট্রাস্ট রিসিপ্ট বুঝবো। এখন তো ইকোনমিক্স পড়তেছেন, ইকোনমিক্স সেক্টর বোঝার চেষ্টা করেন। ট্র্যাক রিসিপ্ট, রেলওয়ে রিসিপ্ট, হ্যাঁ সেটা তো আলাদা হিসাব। আলাদা। আচ্ছা এখন আমাদের এই যে এক্সিসটা, এটাকে লেখেন প্রাইস, এটাকে লেখেন প্রাইস। হচ্ছে আউটপুট বা কোয়ান্টিটি, আউটপুট বা কোয়ান্টিটি। তো আমরা প্রথমে কি করলাম, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস লিখলাম, লেখার পরে এখানে একটা দাগ দিলাম, এটা টোটাল রেভিনিউ। এরপর আমরা কি করলাম, এই দেখেন এইখান থেকে দাগিয়ে যাবো। বুঝছেন? এটা হলো টোটাল কস্ট। কেউ একজন বলেন তো, আমি টোটাল রেভিনিউ এখান থেকে দিলাম আর টোটাল কস্ট কেন এখান থেকে দিলাম? একজন একটু বলেন, কি পারবেন? জি স্যার। বলেন। স্যার টোটাল এখানে স্যার আপনি এটা দেখাচ্ছেন যেটা, এখানে স্যার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট যখন আমার এই যে এই বিন্দুটাতে যখন ক্রস যেখানে ইনসার্ট হবে, সেটা স্যার কি ব্রেক ইভেন পয়েন্ট। সেটা আর ঠিক আছে, কিন্তু যখন এই দাগটা এইখান থেকে আঁকলাম কেন, মানে এইখান থেকে টোটাল কস্ট দাগটা দিলাম কেন? এটাতে স্যার অনেক সময় যদি স্যার আমার টোটাল কস্টটা স্যার বেশি হয়, প্রথমত টোটাল কস্টটা না স্যার বুঝতেছি না। এটা কারণটা হচ্ছে, যখন আপনি কোনো কিছু উৎপাদন করতে যান, সে ফর এক্সাম্পল ধরেন এই এবিসিএল আইটি যখন প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, হ্যাঁ যখন সে কোনো, তখন কি সে কোনো ট্রেনিং দিছিল, বা ধরেন ট্রেনিং এর জন্য তৈরি হয়েছে, তার কি করতে হয়েছে, তার এই বড় বোর্ড কিনতে হয়েছে, এসি কিনতে হয়েছে, রুম খরচ বের করতে হচ্ছে, পিসি, ল্যাপটপ, চেয়ার, টেবিল, ইনস্ট্রাক্টর যারা আছে তাদের পিছনে খরচ করার জন্য সবই করছে। এখন সব তো সে অলরেডি কস্ট করে ফেলছে, সে তো খরচ অলরেডি করে ফেলছে। ধরেন সে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা এর পিছনে ইনভেস্ট করছে, ইনভেস্ট করে তাহলে তার ইনভেস্ট লেভেলটা কি, তাহলে সে খরচ করে ফেলছে না? এই জন্য খরচের লেভেলটা অনেক সময় সবসময় উপর দিকে থাকে। আর ওই প্রথম দিনে কি সে লাভ করছে, প্রথম দিনে কি সে লাভ করছে, বা প্রথম মাসে কি সে লাভ করছে? করতে পারে না। না স্যার। না এই না না জন্য না। রেভিনিউটা জিরো তখন, এই জন্য টোটাল রেভিনিউটা জিরো আর টোটাল কস্টটা হাই। এই যে বিন্দু, এই দুটো দাগ কি সবাই দিচ্ছেন? সাইফুল ভাই দিচ্ছেন? সাইফুল ভাই আছেন? জি 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 জি। স্যার ওই যে যে বিন্দুটা স্যার এই যে প্রায় এর উপরে এই নিচেরটা স্যার কি বলতেছেন আপনার স্যার, আবার একটু স্যার প্লিজ। কোনটা? এই যে স্যার যে বিন্দুটা আউটপুটের পাশে যে বিন্দুটা দিচ্ছেন, আউটপুটের বাম পাশে একদম শুরু যেটা। এটা জি স্যার জি স্যার জি স্যার। স্যার এটা মানে রেভিনিউ হয়নি, কিন্তু কস্ট স্যার ওই ইয়েতে বেড়ে গেছে আর কি, যেহেতু নতুন। একদম প্রথম পর্যায়ে তো কোনো রেভিনিউ থাকে না, খরচ কিন্তু হয়ে যায়, এই জি কারণে স্যার। রেভিনিউ আবার জিরো, খরচ হয়ে গেছে। ও আচ্ছা 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 জি স্যার। আচ্ছা এখন একটা সার্টেন পিরিয়ড পরে যখন আমি ব্যবসা শুরু করলাম, তখন দেখা যায় যে আমার লাভ লস সমান, এই জন্য এই বিন্দুটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট।
আমি যখন আরো লং রানে ব্যবসা শুরু করবো, আমার আস্তে আস্তে লাভের দেখা পাবো, তখন দেখা যাবে যে এই যে খরচের কাপটা গেছে, খরচ থেকে লাভের হারটা বেশি। এটা হচ্ছে আমার প্রফিট পজিশন। তো মনোপলির ক্ষেত্রে কি করে, মনোপলি সবসময় ওর ইচ্ছা থাকে এইখানে আউটপুট করা, এই বিন্দুতে তার আউটপুট করা, যে বিন্দুতে তার লাভ এবং টিসি এবং টিআর গ্যাপটা অনেক বেশি থাকে, ব্যবধানটা অনেক বেশি থাকে। টিআর গ্রেটার দ্যান টিসি, এইটা হচ্ছে মূল কথা। স্যার স্যার ওখানে স্যার লেখাটা স্যার দেখা যাচ্ছে না স্যার, আচ্ছা হ্যাঁ, টিআর ইজ ইকুয়াল টু, ওকে স্যার, এখন দেখা যায় জি স্যার এখন দেখা যাচ্ছে স্যার, টিআর ইজ ইকুয়াল টু টিআর টিআর গ্রেটার দ্যান টিসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এই যে গ্যাপটা আছে আমার এখানে, এই গ্যাপটাকে বলা হচ্ছে টিআর গ্রেটার দ্যান টিসি, টোটাল রেভিনিউ গ্রেটার দ্যান টোটাল কস্ট। তাহলে মনোপলি কি, সে এক চিটে ব্যবসা করতে চায়, তাহলে তার সবসময় ইচ্ছে থাকবে যত পরিমাণ লাভ সে করতে পারে, যত গ্যাপ বেশি হবে তত লাভ বেশি, এবং সে কি করবে, এই বিন্দুতে সে উৎপাদন করার চেষ্টা করবে। কোন বিন্দুটা, এটা কি বি? বি ফিগারে দেখছি বি বিন্দুটা। এই যে কিউ 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 কিউ, আউটপুটটা হবে কিউ, আর এই যে আউটপুটটা সে হবে কিউ। আচ্ছা আচ্ছা, আর তার এই এবি বিন্দুতে হচ্ছে তার, এবি হচ্ছে তার ম্যাক্সিমাম প্রফিট পজিশন, এবি হচ্ছে তার হ্যাঁ, ম্যাক্সিমাম প্রফিট পজিশন। জি জি জি। আর কিউ হচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাকশন পজিশন। না, ম্যাক্সিমাম প্রোডাকশন পজিশন না, এই বিন্দুতে সে যদি উৎপাদন করে তাহলে তার হ্যাঁ, ম্যাক্সিমাম প্রফিট হবে, প্রফিট হবে। সেই জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে এই কিউ বিন্দুতে প্রফিট উৎপাদন করে এবি ম্যাক্সিমাম প্রফিটটা পাওয়ার। এবি ম্যাক্সিমাম, এক্স্যাক্টলি। তার ব্রেক ইভেন পয়েন্ট, এম বিন্দুতে হচ্ছে তার ব্রেক ইভেন পয়েন্ট, এম এবি এম হচ্ছে ব্রেক ইভেন, জি জি। ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে যদি সে ফার্দার আরো প্রোডাকশন করতে যায়, তখন দেখা যাবে যে তার আস্তে আস্তে লস হবে, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। লস হবে, এই ডি বিন্দুটাতে লসের আস্তে আস্তে আরো লস হবে। এই জন্য বলে যে মনোপলি যেহেতু আমরা জানি একচেটিয়া ব্যবসা করে এবং সে একচেটিয়া প্রাইস ডিটারমিন করে, এই কারণে মনোপলির ক্ষেত্রে হচ্ছে এই এবি পজিশনটা আর এই কিউ পজিশনটা হচ্ছে আউটপুট, এবি হচ্ছে তার পজিশন, এইটা আমরা আঁকবো। তাহলে আমরা যদি ফ্রেশ করে আঁকার চেষ্টা করি, আবার একটু আঁকি। সাইবুল ভাই ক্লিয়ার আছেন এখন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। পারফেক্ট, থ্যাংক ইউ। জাহাঙ্গীর ভাই মাথার থেকে ঝামেলা একটু কমছে? জাহাঙ্গীর ভাই কি অবস্থা? স্যার এই চিত্রটা আমার ঠিক আছে, এটা তো আমার সমস্যা নাই, কিন্তু এর আগের যে চিত্রটা, এটা স্যার আপনি যে আঁকছেন স্যার, আমি ওই যে এটা ভালো করে দেখতে পারি না, এটা স্ক্রিনে ছিল না, মানে এক সাইড ছিল এক সাইড আসে নাই, ওইটা স্যার একটু বুঝাইতে হবে স্যার, নাইলে মাথা দিয়ে আবার ঢুকবে না আঁকবো, স্যার। আবার আঁকবো, অসুবিধা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে আপনি যে শীট দিয়েছেন, এখানে আরো কয়েকটা পয়েন্টের কথা বলা হচ্ছে, আর সি ই, এগুলো কি আমাদের জন্য? দরকার নাই। আচ্ছা 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 আচ্ছা, আমি যে শীট ওকে। দিচ্ছি এটা বইয়ের কনসেপ্ট। আচ্ছা, আর তাহলে আমরা এখন এম এ বি কিউ টি সি টি আর এই পর্যন্তই থাকি। এবং দেবেন, এবং আপনি বলবেন যে এবি হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম এবি হচ্ছে এই বিন্দুতে maximum position। মনোপলিরা তার ব্যবসা করবে এবং এই বিন্দুতে সে ব্যবসা করে সর্বোচ্চ লাভ নেওয়ার চেষ্টা করবে। আর কিউ হচ্ছে যে টু গেট টু ইন অর্ডার টু গেট দি প্রফিট, ম্যাক্সিমাইজেশন প্রফিট, কিউ ইজ দ্য পয়েন্ট অফ প্রোডাকশন। হ্যাঁ, গুড। ওকে। আচ্ছা, তো জাহাঙ্গীর ভাই এই চিত্রটা যেটা বলছি আমরা,
জি আপনি স্যার, এখন দেখতে পারেন, এখানে আপনি দেখতে পারেন আপনি? এখন দেখতে পাচ্ছি স্যার, এখন দেখতে পাচ্ছি। স্যার এই স্যার স্যার বলেন। চিত্রটা স্যার এখন আবার দেখা যাচ্ছে না স্যার, আমরা স্যার আরেকটু আঁকতে হবে স্যার। আওয়াজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, না ডান দিকে আঁকতে হবে স্যার, এদিকে বাম দিকে দেখা যাচ্ছে না স্যার। এটা আপনি ওই যে ইয়ে করেন, জুম আউট করেন, জুম আউট করেন, জুম আউট জুম ইন করেন, করা মনে হয়। জুম ইন করা তো ওই আঙ্গুল দিয়ে বা ইয়ে করেন, দেখবেন আবার ছোট হয়ে গেছে, তখন বাঁ দিকটা দেখা যাবে। না আমি তো ছোট করছি, তো ছোট করছি যে এখানে স্যারের সাথে একটু সামান্য ডাইনে দেয় তাহলে আমার দেখা যায়, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ওই তো আমি ডানে যাচ্ছি এবার, হ্যাঁ? জি স্যার, ডানে ডানে স্যার 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 এখন দেখেন, ডানে জায়গা নাই তো, আচ্ছা এখানে দিয়ে চেষ্টা করি। আসলে বাই জায়গা বেশি। হ্যাঁ এই জন্য স্যার, বাইর। ওখানে দিলে হবে। জি স্যার, এখন দেখতে পারেন? জি স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার। না প্রত্যেকটা ফার্মের ইচ্ছা হচ্ছে এই এসএস এবং ডিএফ যেখানে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে উৎপাদন করা। এই ও জি কি স্যার, হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন এবং ও কি হচ্ছে তার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এখন যেহেতু ফার্মগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি আন্ডার থাকে, ইন্ডাস্ট্রি বলে দিচ্ছে কি তুমি এই দামের বেশি নিতে পারবা না, সর্বোচ্চ খুচরা মূল্য তোমার এইটা। তাহলে কি হচ্ছে, এইটাই তার এভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ পয়েন্ট। জি স্যার, এখন আমরা কি বলছি, দুইটা সূত্র বলছি যে এমআর সমান সমান এমসি হইতে হবে অথবা এমআর গ্রেটার দেন এমসি হইতে হবে, নাহলে কোনো ফার্ম টিকতে পারবে না, নাহলে তার লস হবে। তাহলে আমরা দেখছি এটা হচ্ছে এমসি, তো এই বিন্দুটা এমআর সমান সমান এমসি। এই যে দেখেন এই এমসি এমআর এ টাচ করছে, টাচ করছে না সাইম ভাই? জি স্যার, জি স্যার, জি স্যার, এই বিন্দু টাচ করছে না? করছে। আচ্ছা, আর এইটা কি এমসি এখানে এমআর এর নিচে না? এই নিচে। এমসি দেখেন নিচে আছে, এমসি নিচে আছে এমআর এর নিচে। জি স্যার, তাহলে এখানে কি এমআর বেশি না এমসি থেকে? এমসি এমআর উপরে আছে এমসি নিচে আছে, তাহলে কি এমআর বেশি না? তাহলে এমআর ইজ বুঝতে গ্রেটার পারছেন দেন কিনা? এমসি। এই এমআর তো এই যে সোজা, আর এমসি আছে নিচে, এমসিটা তাহলে এখানে স্যার নিচে আছে। নিচে থাকলে তো স্যার এমসি, ও আচ্ছা এমসি তো স্যার নিচে থাকলে কম, এমসিটা কম, কম। তাহলে কি এটাই তাহলে কি এটাই এমআর, অ্যাকসেপ্টেবল পজিশন। তাহলে এমআর গ্রেটার দেন এমসি না? জি স্যার, আপনি বোঝেন নাই, এমসি যদি নিচে থাকে তাহলে এমসি কম, এমআর বেশি না? এমসি এমআর বেশি, হ্যাঁ। তাহলে এমআর বেশি হলে কি এমআর গ্রেটার দেন এমসি না? হ্যাঁ এমআর গ্রেটার দেন এমসি। বুঝতে পারছেন? জি স্যার, এটা অথবা এটা এমসি এইভাবে আচ্ছা, এটা এইভাবে দেখেন, সিটার নিচে আরটা উপরে। জাহাঙ্গীর ভাই বুঝতে পারছেন আপনি, নাকি আপনি বুঝতে পারেন না এখন? না না স্যার, একটু স্যার বুঝতে পারতেছি স্যার এখন। আমার স্যার এই বিন্দুটা তো স্যার এমআর গ্রেটার দেন এমসি অথবা এমসি লেস দেন এমআর, যেটাই বলি আমরা। তাহলে আমি তিনটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম সমান সমান, এখানে পেলাম গ্রেটার দেন, আর এখানে পেলাম সমান সমান। লেস দেন। তাহলে ফার্মের ইচ্ছা থাকবে তিনটা বিন্দুতে উৎপাদন করার। জি স্যার, যদি কোনো কারণে উপরে চলে যেত তাহলে কি এমসি গ্রেটার দেন হয়ে যেত এমআর, এমসি বেশি হইতো এমআর নিচে থাকতো, তাহলে এই জি বিন্দুতে স্যার, ফার্ম উৎপাদন করবে না, ফার্ম এই তিনটা বিন্দুতে উৎপাদন করবে। হ্যাঁ জি স্যার, জি স্যার। তাহলে এই তিনটা বিন্দু হলো স্যার, ও যেটা তখন বলছিলেন তিনটা বিন্দু, সি কি বলছিলাম, সি আর আর বলছিলাম আর সি বলছিলাম। টি 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 আর সি। টি আর সি। জি স্যার, জি স্যার, এবার বুঝতে পারছি। এখন বলছে ফার্মগুলো কখন সুপার নরমাল প্রফিট করতে পারে, কখন লস হতে পারে, কখন নরমাল প্রফিট করতে পারে। তো
তো আমরা অলরেডি জানি কি জানি যে এমআর গ্রেটার দেন এমসি হইতে হবে, নাইলে এমআর সমান সমান এমসি হইতে হবে, নাইলে এই দুটো হইলে পরেই ফার্মগুলো আমার বেশি প্রফিট করতে পারবে বা ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছাবে। তা আমরা যদি এমআর গ্রেটার দেন এমসি পাই, ওই যে বিন্দুটা পাইছিলাম নিচ দিয়ে সেট করছিল, এখানে বেশি ছিল না, তাহলে এটা হ্যাঁ। হবে সুপার নরমাল প্রফিট জায়গা। এক্স্যাক্টলি। যদি কোনো কারণে এই সমান সমান জায়গায় আসে তাহলে নরমাল প্রফিট জায়গা, যদি কোনো কারণে এইখানে যায় তাহলে এটা হচ্ছে তার লস পজিশন জায়গা। লস পজিশন। হ্যাঁ। তাহলে এইটা কি আর বোঝানোর দরকার আছে যে কোন জায়গায় নরমাল সুপার নরমাল হবে, কোন জায়গায় নরমাল হবে, কোন জায়গায় আপনার অ্যাবনরমাল হবে? এই তো স্যার নিচে নিচে যেটুকু আছে ওইটা হলো নর্মাল সুপার প্রফিট হবে, আর সমান সমান হলে তো স্যার এটা হলে তো আর ইয়ে হবে যে, আর উপরে গেলে তার লস হবে। হ্যাঁ, তখন এখন যদি সুপার প্রফিট, নরমাল প্রফিট আর লস আসে তাহলে ওই চিত্র দিয়ে বোঝাতে পারেন যদি কারো মনে না থাকে। স্যার একটু স্যার একটা সেকেন্ড স্যার, নর্মাল প্রফিট, সুপার প্রফিট আর লস। আর হচ্ছে লস। জি স্যার। স্যার এটা লসটা ক্লিয়ার? হচ্ছে এই বিন্দুতে লস, এই জায়গাটুকু হচ্ছে সুপার নরমাল আর এটা হচ্ছে নরমাল। জি স্যার। নরমাল। যদি কোনো কারণে ওই কেউ মনে না থাকে তাহলে ওই চিত্রতে বুঝাই দিবেন, আর যদি মনে থাকে তাহলে এই যে এখন যে চিত্রটা রাখবো এটাতে বুঝাবেন। জি স্যার। এই চিত্র সবাই আঁকার চেষ্টা করেন। দিচ্ছেন সবাই, রাখছেন? এখানে লেখেন মার্জিনাল রেভিনিউ, এখানে লেখেন এভারেজ রেভিনিউ। আমরা জানি কি যে এমআর সমান সমান এমসি হলে ফার্ম ওই বিন্দুতে উৎপাদন করবে। এটা এমসি, এটা এমআর, তাহলে এই বিন্দুতে ফার্ম উৎপাদন করবে। এরকম একটা দাগ, যেটা লেখেন এসি লেখেন এভারেজ কস্ট, শর্ট টার্ম এভারেজ কস্ট। আর এই দাগটা একটু সোজা করে নিয়ে যান। দেখতে অসুবিধা হচ্ছে আপনাদের? হিরু, এটা কি আঁকতে পারছেন? স্যার একটু ইয়ে খেয়ে গেছি। স্যার ই বিন্দু পর্যন্ত আঁকতে পারছি, বাট একটু এরপরে খেয়ে হারাই ফেলছেন। জি স্যার ই খেয়ে পর্যন্ত হারাই আঁকতে পারছি। ফেলছি। রাইট, রাইট। খেয়ে হারাই ফেলছেন, খেয়ে হারানোর কথা। চিত্রটা তো একটু ডিফিকাল্ট আছে আসলে। স্যার আমি ই আবার পর্যন্ত আঁকি, আঁকতে পারছি। আবার আঁকি। হ্যাঁ, এটা এমআর, এমআর এআর। এবার আরে এই যেটাতে পরে যেটা আঁকলাম এটা হচ্ছে এমসি, এমসি। এর পরে যেটা আঁকলাম এটা হচ্ছে এসি, এসি মানে এভারেজ কস্ট। এখানে লিখলাম মার্জিনাল রেভিনিউ, এটা এভারেজ রেভিনিউ, এটা মার্জিনাল কস্ট, এটা এভারেজ কস্ট। এখন আমরা কি জানি, সাইফুল ভাই এটা ধরতে পারছেন? একটু আঁকছেন? মনে হয় পারছি, হ্যাঁ, এবার মনে পারছি হয় স্যার। পারছি। আচ্ছা। তো আমরা কি জানি যে প্রত্যেকটা ফার্ম হচ্ছে এই বিন্দু উৎপাদন করবে যেখানে এমআর সমান সমান এমসি। এমসি অথবা এমআর ইকুয়াল টু এমআর গ্রেটার দেন এমসি। হ্যাঁ, হয় এমআর গ্রেটার দেন এমসি অথবা এমআর সমান সমান এমসি। জি স্যার। তাই না? তাহলে এটা হচ্ছে তার বাস্তব পজিশন। এখন কোন একটা ফার্ম যদি উৎপাদন করে এই পর্যন্ত রেভিনিউ পায়,
তার এভারেজ রেভিনিউ যদি এই পর্যন্ত পায় আর এবং এভারেজ কস্টটা যদি এখানে হয়, এভারেজ কস্টটা যদি এখানে হয়, তাহলে এই যে এক্সট্রা যেটা পাচ্ছে প্রাইস, এইটাকে বলা হচ্ছে সুপার নরমাল প্রফিট। আমি বুঝাতে পারছি? স্যার ধরেন- এই ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রে হবে আমার এই এভারেজ রেভিনিউ গ্রেটার দেন এভারেজ কস্ট, অর্থাৎ এমআর গ্রেটার দেন এসি। আপনার ওইটা পরে বোঝার চেষ্টা করেন, আগে বোঝার আচ্ছা। চেষ্টা করেন যেটা আমি বুঝাইছি। আচ্ছা স্যার সাইফুল ভাই কি ধরতে পারছেন চিত্রটা? আবার আঁকলাম। ধরতে পারছেন সবাই? কিন্তু ধরতে হ্যাঁ, পারছেন এবার কিনা ধরতে চিত্র? পারছি। ধরতে জি। পারছেন না? আচ্ছা, এখন আমরা জানি কি যে এই বিন্দুতে উৎপাদন করলেই ফার্মের কিন্তু এভারেজ রেভিনিউ হয়ে যাচ্ছে, মানে সে যে নরমাল প্রফিটটা তার পাওয়ার কথা, নরমাল প্রফিট পেয়ে যাচ্ছে, এটা এম আর সমান এমসি হয়ে গেছে, এম আর সমান এমসি হয়ে গেছে, এই বিন্দু তার নরমাল প্রফিট। এখন সে বাজারে এসে দেখলো যে রোজার ভিতরে সবাই এখন বেগুনের খুব চাহিদা, সে নরমাল প্রফিট কিন্তু করতে পারছে, বেগুনের খুব চাহিদা, সবাই বেগুনি খাবে রোজার ভিতরে, সবাই জিলাপি খাবে, সবাই হালিম খাবে, সে কিন্তু 500 টাকা করে বিক্রি করতো পার বাটি হালিম। কিন্তু হালিমের এমন চাপ পড়ছে, সব ব্যাংক চাচ্ছে সন্ধ্যাবেলায় ইফতারি করবে আজকে ক্লোজিং, সবাই হালিম খাবে। এখন যদি হালিম 500 টাকাটা যদি 1000 টাকা করে দেয়, আপনি কিনবেন না? ব্যাংকের তো টাকার অভাব নাই, ব্যাংকের প্রতিষ্ঠানে টাকা কিনবো। চিন্তা করতেছে না, কিনবেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আউটপুট তো আপনার এইটাই, হালিমের আউটপুট তো এইটাই। জি কিন্তু জি, আপনি সেম। দাম কিন্তু তখন বাড়ায় দিচ্ছেন, এই পিওরা নিয়ে যাচ্ছেন, এই যে বাড়ায় নিচ্ছেন, এই যে জায়গাটুকু আপনার আসতেছে, এটা হচ্ছে আপনার সুপার নরমাল প্রফিট। একটা শব্দ, হ্যাঁ ক্লিয়ার, একটা শব্দ হচ্ছে। আমার নাম্বারটা বলেন তো। একজন একটু মিউট করেন, 40 কেউ মনে হয় 77 43 সুভাষ দাস, 4 মিউট করেন। হ্যাঁ, তাহলে এটা তো ক্লিয়ার আছেন না সাইফুল ভাই? জি জি জি। আচ্ছা, জাহাঙ্গীর ভাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে যদি কোনো কারণে এখন আমি বলি যে লস কিভাবে হবে, নরমাল প্রফিট আমরা কি জানি, যে নরমাল প্রফিট কিন্তু আমরা জানি যে এখানে নরমাল প্রফিট চলে আসছে। লস কিভাবে হবে? যদি কোনো কারণে আপনার এই বেগুন নিয়ে আসছেন, বেগুন বাজারে বিক্রি হয় নাই, এই যে এভারেজ খরচ করছেন, বেশি করে উৎপাদন করছেন, বা আপনি যে জিনিসটা নিয়ে আসছেন বাজারে অতিরিক্ত খরচ করে, যে আশা করছেন টমেটো নিয়ে আসছেন যে অতিরিক্ত দামে বিক্রি করতে পারবেন, সবাই সালাদ খাবে, বা আপনি অতিরিক্ত পরিমাণ হালিম বানায় নিয়ে আসছেন, তো আপনি বিক্রি করতে পারেন নাই, তাহলে আপনি কিন্তু অলরেডি খরচ করে ফেলছেন। তো খরচ করে ফেলছেন, আপনার এভারেজ রেভিনিউ কার হচ্ছে এটা, কিন্তু আপনার এভারেজ কস্টটা মিটিং আছে, মিটিং আছে। তো
এই এভারেজ রেভিনিউটা দেখেন, এভারেজ রেভিনিউর চেয়ে এভারেজ কস্টটা বেশি। তার মানে কি, আপনি হালিম পরিচয় উৎপাদন করে নিয়ে আসছিলেন কিন্তু সেল করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হয়ে গেছে, রেভিনিউ কম। সোজা কথা হচ্ছে, যদি এভারেজ রেভিনিউ কার্ভটা এভারেজ কস্টের থেকে এভারেজ কস্টের উপরে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার সুপার প্রফিট হয়েছে। যদি কোনো কারণে এই রেখাটা এইটার উপরে যায়, তাহলে বুঝতে হবে লস হয়েছে। যদি সমান সমান বিন্দু থাকে, তাহলে বুঝতে হবে যে আমার নরমাল প্রফিট হয়েছে। এই চিত্রটা কি ক্লিয়ার? এই কথাটা কি ক্লিয়ার সাইফুল ভাই? স্যার আবার একটু বলেন। আবার রিপিট করবো। আচ্ছা, স্যার আমি কি এটাকে একটু বলবো? আচ্ছা ঠিক আছে স্যার। বলেন 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 বলেন। এটা বলেন হলো বলেন। আমার স্যার এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট যখন সমান হবে, তখন এটা আমার নরমাল প্রফিট। হ্যাঁ মানে এভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু এভারেজ কস্ট, ইজ হ্যাঁ নরমাল প্রফিট। হ্যাঁ আর আমার যদি এভারেজ রেভিনিউ গ্রেটার দেন এভারেজ Average কস্ট, cost। সুপার প্রফিট। সুপার প্রফিট, হ্যাঁ। হ্যাঁ, আর যদি এভারেজ রেভিনিউ লেস দেন এভারেজ কস্ট, তাহলে লস। লস, হ্যাঁ। Yes. একদম পারফেক্ট ধরতে পারছেন, মানে আপনি কিন্তু ওই চিত্রটা ধরতে পেরে এগুলো একদম সহজে বুঝতে পারছেন। ঠিক জি আছে, স্যার। ঠিক আছে সাইফুল ভাই, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরেরটা চলে যাই। হ্যাঁ, আমাদের অনেক অলরেডি এই ক্লাসে অনেক দেরি হয়ে গেছে, যদিও সেম ক্লাস, পরেরটা একটু সহজ আছে। আমি এই জন্য এটাতে টাইম বেশি দিচ্ছি, যেহেতু চিত্র ব্যাপার আছে। একই কথা মনোপলিস্টিকের ক্ষেত্রে ঠিক একই ইউজ করবেন, শুধু সংজ্ঞাটা চেঞ্জ করে দিবেন। সংখ্যাটা ভিন্ন লিখে আর চিত্র সব সেম মনোপলিস্টিকের ক্ষেত্রে। এখন পারফেক্ট কম্পিটিশন আসলো, মনোপলি আসলো, মনোপলিস্টিক আসলো, ইচ্ছা করলে তিনটার ক্ষেত্রে ওই প্রথম চিত্রটা দিয়ে বুঝাই দিতে পারবেন। আর এই সুপার প্রফিট, নরমাল প্রফিট আপনাদের পরীক্ষা আসার কথা না। এখন যদি খুব ক্রিটিক্যাল কেউ প্রশ্ন করে থাকে, এই জন্য আমি আপনাদেরকে বুঝাইলাম। আর মনোপলিস্টিকের ক্ষেত্রে ঠিক সেম জিনিস। এখন প্রশ্নে আসতে পারে শর্ট রান আর লং রান কি জিনিস। অনেক সময় শর্ট রান উল্লেখ করে দিতে পারে, হ্যাঁ, যে শর্ট রানের মাধ্যমে উল্লেখ করেন, লং রানের মাধ্যমে উল্লেখ করেন। তো শর্ট রানে একটা কথা লিখবেন, শর্ট রানে বেশি কিছু করার থাকে না কোম্পানির। এই কারণে কোম্পানির শর্ট রান প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু বেশি সুযোগ থাকে না, এই কারণে কোম্পানি মাঝে মাঝে লস বিয়ার করতে হতে পারে। লং রানের ক্ষেত্রে কোম্পানি যেহেতু তার ভেরিয়েবল গুলো চেঞ্জ করতে পারে, ইনপুট ফ্যাক্টর গুলো চেঞ্জ করতে পারে, এই জন্য কোম্পানি লাভ করতে পারে, লাভ করতে সক্ষম হবে এবং কোম্পানি নিশ্চিত লাভ করবে। এই কথাটা একটু অ্যাড করে দিন, যদি শর্ট রান আর লং রান কোনো কথা লিখে থাকে সামনে, যে লং রানের মাধ্যমে বোঝান বা শর্ট রানের মাধ্যমে বোঝান। সাইফুল ভাই ক্লিয়ার আমি যে কথাটা বলছি? শর্ট টার্ম কি জিনিস, লং রান জি কি জি জিনিস? জি আর জি জি। সেক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করে দিবেন। স্যার স্যার একটু স্যার, এটা আমি ধরতে পারি নাই। শর্ট রানের ক্ষেত্রে কোম্পানির আসলে বেশি কিছু করার থাকে না। জাহাঙ্গীর ভাই করোনায় ধরতে পারছেন না প্রথমে, সমস্যা কি? স্যার কেন জানি মাথার উপর দিয়ে জায়গা। শর্ট টার্মের ক্ষেত্রে হচ্ছে স্বল্প মেয়াদী, মানে একটা প্রজেক্টের তো স্বল্প মেয়াদী প্রজেক্টের ক্ষেত্রে তার বেশি কিছু করার সুযোগ থাকে না, এই জন্য সে তার মাঝে মাঝে লস হওয়ার পসিবিলিটি থাকতে পারে। কিন্তু লং রান প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু সুযোগ থাকে ভেরিয়েবল গুলো চেঞ্জ করা, ইনপুট গুলো চেঞ্জ করার, তাহলে কোন কোন ভেরিয়েবল, কোন কোন ইনপুট গুলো চেঞ্জ করলে সে লাভ বেশি করতে পারবে এবং প্রোডাকশনও যেহেতু বেশি করার সুযোগ থাকে, সেজন্য লং রানে অবশ্যই সবসময় প্রফিট করে। এখানে সবসময় সুপার নরমাল প্রফিট বা সুপার প্রফিট হয়। আর শর্ট টার্মে নরমাল প্রফিট, লস, সুপার নরমাল প্রফিট তিনটাই হইতে পারে। আর লং রানে শুধু নরমাল প্রফিট অথবা সুপার প্রফিট হতে পারে। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, যদি শর্ট টার্ম বা লং রান কথাটা আসে, তাহলে ওই যে চিত্র আঁকলাম না, এই যে চিত্র আঁকলাম না, এখানে এই যে এভারেজ কস্ট লিখলাম না, এখানে সামনেটা এস যোগ করে দিবেন যদি শর্ট টার্ম আসে। আর এই যে এসএসসি মানে শর্ট টার্ম এভারেজ কস্ট, শর্ট টার্ম এভারেজ রেভিনিউ, শর্ট টার্ম মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট আসে, যদি শর্ট টার্ম আসে, আর যদি লং রান আসে, এস এর জায়গায় এল দিয়ে দিবেন, এল, এস এর জায়গায় এল দিবেন লং রান যদি আসে। ঠিক আছে, আর সব সেম। জাহাঙ্গীর ভাই বুঝতে পারছেন? মোটামুটি স্যার। কে বলছে মোটামুটি? সাইফুল।
জাহাঙ্গীর ভাই স্যার আমি বুঝছি স্যার, ক্লিয়ার। আচ্ছা ওই মানে যেখানে আপনার সিম্বলটা এ আর এম আর আছে, যদি শর্ট টার্ম আসে তাহলে সামনে এস যোগ করে দিবেন, এস এ S আর যোগ করবেন। লিখবেন, এস এস সি লিখবেন, এস এম আর লিখবেন। যদি লং রান আসে তাহলে এস এল এল দেবেন, এল এম আর এল এ আর এগুলো অ্যাড করে দিবেন। এত ক্রিটিক্যাল প্রশ্ন দেওয়ার কথা না, যদি তারপরও আসে তাহলে দিলেন, দেখবেন যে 5 এর মধ্যে 5ই পাবেন, 10 এর মধ্যে 10ই পাবেন। এবার একটা অঙ্ক আছে, দেখি আমরা একটা অঙ্কটা করার চেষ্টা করি। বলছে the following table shows the demand and cost schedule of monopolistic competitive firm. এর এখান থেকে বের করতে বলছে, আপনাকে আউটপুট দিয়ে দিচ্ছে, প্রাইস দিয়ে দিচ্ছে, টোটাল কস্ট দিয়ে দিচ্ছে, তিনটা জিনিস দিয়ে দিচ্ছে। আপনাকে বলছে এটা হচ্ছে আপনার আউটপুট, এটা প্রাইস, টোটাল কস্ট। আপনাকে বলছে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট বের করেন, এমআর আর এমসি বের করেন, এমআর আর এমসি। আর বলছে প্রফিট কোন বিন্দুতে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রাইস, সেই বিন্দুটা কোনটা প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট, সেটা প্রাইস আর আউটপুটটা বের করেন। হুম, আর আপনার ফার্ম কত টাকা এবং কত টাকা এবং কত ইউনিট। কত ইউনিট হলে আপনার প্রফিট পজিশন ম্যাক্সিমাইজ হয়, আর হুম হুম কোন আপনার ফার্মটা কি লাভ করছে না লাভ করে নাই সেটা বের করেন। তিনটা জিনিস চাইছে আপনার কাছে। তো আমরা তাহলে এখন বের করবো কিভাবে? প্রথমে তিনটা জিনিস লিখবো, এই যে আউটপুটটা লিখলাম, প্রাইসটা লিখলাম, টোটাল কস্টটা লিখলাম। এখন 1 মিনিটের জন্য আমার খরচ 40 টাকা, তাহলে 2 ইউনিটের জন্য কত? 72 টাকা। আমি বুঝাতে পারছি? 1 ইউনিট বিক্রি করে কত পাচ্ছি? 40 টাকা। 2 ইউনিট বিক্রি করে দাম দেওয়া আছে কিন্তু এখানে 36 টাকা দেওয়া আছে, যে 1 ইউনিট বিক্রি করে আমি পাই 40 টাকা, 2 ইউনিট করে পাই, 2 ইউনিট প্রত্যেকটা ইউনিট করে আমি বিক্রি করে পাই 36 টাকা। 3 ইউনিট যদি বিক্রি করে তাহলে প্রত্যেকটা ইউনিট বিক্রি করে আমি পাই 32 টাকা। এটা কিন্তু বলে দিচ্ছে অঙ্ক। তাহলে আমি 1 ইউনিট করে কত পাচ্ছি? 40 টাকা। তাহলে 2 ইউনিট যদি বিক্রি করি তাহলে 2 ইনটু 36 কত পাই? 72 টাকা। 3 ইউনিট যদি বিক্রি করি তাহলে 3 ইনটু 32 কত পাই? 96 টাকা। এবার দেখেন 96 টাকা। প্রত্যেকটা গুণ করলাম, হ্যাঁ, গুণ করে যেটা পাইলাম এটাই তো আমি টোটাল রেভিনিউ, তাই না? এই যে টোটাল প্রাইসটা পাইলাম, হুম এটা টোটাল রেভিনিউ। তাহলে মার্জিনাল রেভিনিউ আমি কি করে বের করব? আমি অতিরিক্ত একক বিক্রি করে, হারুন ভাই কি আছেন? হারুন ভাই, জি আছে আছি আছি। হারুন ভাই এই উত্তরটা দিছিল যে অতিরিক্ত একক বিক্রি করে আমি যে লাভটা পাই সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তাহলে আমি টোটাল রেভিনিউ বের করে ফেললাম, এই যে 40, 72, 96। এখন আবার মার্জিনাল রেভিনিউ আমি কি করে বের করব? প্রথমটা তো 40ই থাকবে, দ্বিতীয়টা কি করছি আমি? 72 অতিরিক্ত একক বিক্রি করছি, তাহলে কত বিক্রি করে পাইছি? 72 থেকে 40 বিয়োগ দিয়ে কত পাই? 32 টাকা। 32 টাকা। 3 নম্বর থেকে আমি কি পাইছি? 96 থেকে 72 বিয়োগ দিয়ে কত পাই? 24 টাকা। বাদ দিয়ে 24 টাকা। অতিরিক্ত একক বিক্রি করতেছি, তাই না? অতিরিক্ত একক আমি লাভ করে জি, জি। যেটা পাচ্ছি, এই দেখেন প্রত্যেকটা বিয়োগ দিয়ে একদম শেষেরটা দেখেন শূন্য হয়ে গেছে। এখন মার্জিনাল কস্টের ক্ষেত্রে কি হবে? অতিরিক্ত একক খরচ করছি, তাহলে এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে টোটাল কস্ট 20 টাকা, তাহলে মার্জিনাল কস্ট 20 টাকা। অতিরিক্ত একক কত বিক্রি করছি? 40 থেকে 20, তাহলে 20 টাকা। 40 বিয়োগ 20, 58 বিয়োগ 40, 18 টাকা। 72 বিয়োগ 58, 14 টাকা। 60 টাকা। এখন আমার বলছে যে এবার সমান সমান আমি কি জানি? মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট বের করতে বলছে, তাহলে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট বের গেছে না? ম্যাক্সিমাম জি জি স্যার। জি। আর আমরা কি জানি? প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট কোনটা? যেখানে এমআর সমান এমসি হবে। এমআর সমান সমান এমসি, এমআর সমান 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 এমসি। এমসি, তাহলে এই 8 দেখেন এমআর সমান এমসি না? এই দুইটাই 8, জি স্যার। তাই না? জি স্যার, 8 8। 8, এই 8 এ কি বলছে? প্রাইস কত? প্রাইস 24 টাকা। এই 8 নিয়ে আসেন, প্রাইস কত? 24 টাকা। 24 টাকা। আউটপুট কত? 5 ইউনিট। 5 জি। ইউনিট। তাহলে 2 নম্বর উত্তর ছিল কত? যে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রাইস এন্ড আউটপুট। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রাইস কত হবে? 24 টাকা। আউটপুট কত হবে? 24 টাকার 5 ইউনিট। 5 ইউনিট। 5 ইউনিট। এখন লাস্টে কি বলছে? যে
এই ফার্মটা কি লাভ করছে না লস করছে? তো আমরা এটা এই এই এই- এটা তো ব্রেক ইভেন। লাভ করতেছে। এখন এই ফার্মটার আমরা কি দেখছি যে 8-এ যে আমরা দেখি টোটাল রেভিনিউ আমার কত আসছে 120 টাকা। হুম। টোটাল রেভিনিউ কত আসছে 120 টাকা। 120 টাকা, আর খরচ হচ্ছে কত 80 টাকা। 80 টাকা। 80 টাকা। তাহলে এই ফার্মটা কি হলো 40 টাকা লাভ হচ্ছে। হুম হুম। যদি আমি দেখতাম এই এমআর আর এমসি বিন্দুতে ফার্মের লাভ হচ্ছে 80 টাকা, খরচ হচ্ছে 120 টাকা, তাহলে এই ফার্মের 40 টাকা লস হইতো। হুম হুম। তাহলে লিখতাম এই ফার্মটার 40 টাকা লস হয়েছে। ঠিক আছে হারুন ভাই, ক্লিয়ার? জি জি থ্যাংক ইউ সবাইকে। আমি এই টাইপের একটা অঙ্ক দিব এবং আজকে যে চিত্র দিছি এই দিয়ে কিছু অ্যাসাইনমেন্ট দিব। আপনারা সবাই চেষ্টা করবেন এবং গত ক্লাসে যে করেছি সবগুলো দিয়ে একটা কয়েকটা অ্যাসাইনমেন্ট দিব এবং প্রশ্ন আকারে যে এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এই দিয়ে আমি গত বছর এখান থেকে যদি কোনো চ্যাপ্টারের প্রশ্ন আসে থাকে সেই প্রশ্ন রিলেট করে কিছু প্রশ্ন দিব, সেগুলো আপনারা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই ব্যাংকার, সবাই কলিগ, যার যা হচ্ছে সেটা ধরাই দেওয়ার চেষ্টা করবেন। আমাদের স্যার, এই পরবর্তী চ্যাপ্টারে ক্লাসটা কোশ্চেন ছিল স্যার, একটু স্যার বলেন। স্যার ওই গতকালকে যে স্যার আমরা ওই যে মনিটারি পলিসিতে ওই M1 আর M2 যে বিষয়টি নিয়ে আলাপ করছিলেন, এখানে স্যার আমি মানি মার্কেট মিউচুয়াল ফান্ড যেটা, এটা স্যার আমি নেগেটিভ সার্চ দিয়ে পাইলাম এটা M2 এর অন্তর্ভুক্ত, কিন্তু আপনি মনে হয় বলছিলেন স্যার এটা M2 হবে না। না না, ওই M2 এর অন্তর্ভুক্ত যেটা বলছে, M2 এর অন্তর্ভুক্ত যেটা বলছে যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ওই যেটা বলছে ওটা বোধহয় খুব ইন্ডিয়ার জন্য প্রযোজ্য। ও আচ্ছা 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 আচ্ছা। ইন্ডিয়া, আপনি যেটা পাইছেন এটা মনে হয় ইন্ডিয়ার জন্য পাইছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে ওদের ওইখানে ওই M2 টা ইনক্লুড করে দেয়া আছে, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলা। তাহলে আমাদের দেশে আমাদের যেটা আমি যে চিত্রটা আপনাদের পড়াইছিলাম সেখানে জি। দেখবেন M1 আর M2 এর ভিতরে কোনো মিউচুয়াল ফান্ড, বন্ড এগুলো আনেনি কিন্তু। বুঝছি স্যার, রাইট বাংলাদেশে। স্যার। জি স্যার, ঠিক আছে? আরেকটা বিষয় হলো স্যার, গত পরীক্ষা একটা আসছে সঞ্চয়পত্র পারচেজ ফ্রম বাংলাদেশ ব্যাংক, তার মানে এটা তো স্যার M2 এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। সঞ্চয়পত্র পারচেজ ফ্রম বাংলাদেশ ব্যাংক এইটা হচ্ছে M2 এর ভিতরে হবে, কারণ হচ্ছে এইটা একটা বন্ড মানি। ওই যে আমি দেখেন আপনার আমার শীটে দেওয়া আছে M1 M2 M3 তিনটে দেওয়া আছে। জি স্যার। আমার জি শীটে স্যার। দেখবেন M1 M2 M3 এবং M3 তে লেখা আছে বন্ড মানি। ও আচ্ছা, তার মানে ব্রড মানির মধ্যে পড়তেছে। বন্ড মানি অন্তর্ভুক্ত এটা। জি এবং ওখানে দেখবেন স্যার। ন্যাশনাল সেভিংস ওকে স্যার, লেখা তার আছে, এটা ন্যাশনাল M2 এর সেভিংস। অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, আমরা এই ক্লাসটা একটু বড় রাখছি, শীটটা যে এখানে ওটার সাথে বুঝছি রিলেট স্যার, করে এই তাহলে কারণে রেখে তাইলে দিয়েছিলাম। স্যার ওই যে সঞ্চয়পত্রটা কি হবে, M2 অন্তর্ভুক্ত হবে M2 হবে, M2 স্যার। M2 রাইট রাইট স্যার। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে থাকেন, এখনই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এই ক্লাসে এই অঙ্কটা আসলে পরবর্তী ক্লাসে নিতাম, কিন্তু এটা নিছি এই কারণে, এই ক্লাসে যেহেতু আমরা দুইটা ক্লাস একসাথে, এই কারণে। হ্যাঁ, যে স্যার এখন কি আবার ইকোনমিক্স এর ক্লাস হবে? ইকোনমি ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। ও আচ্ছা স্যার। না না না, অনলাইনে ক্লাস করতে অসুবিধা হয় না তো খুব একটা, অসুবিধা না। রাখতে হলেও সকালবেলা মনে হয় না কিতাব পাচ্ছি না। শুধু প্রথম দিনের ফিলিংসটাই মনে আছে। কি হয়েছে, কি সমস্যা জাকির ভাই? আচ্ছা, এখন হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন ইন অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেট সংজ্ঞাটা মনে আছে কেরুর?
অলিগোপলি মার্কেটের সংখ্যা মনে আছে কেন? অলিগোপলি মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে কিছু সংখ্যক সিলেক্টেড আইটেম বিক্রি হয় এবং ইচ্ছা করলে যে কেউ এই মার্কেটে ঢুকতে পারে না, ঢুকলেও সে লাভের সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন উদাহরণ দিচ্ছিলাম সনি টিভি, জেনারেল এসি, গিরি এসি, তারপরে টয়োটা কার, পেট্রোলিয়াম, এই উদাহরণ দিছিলাম যে এই মার্কেট গুলাতে অনেকেই টিভি উৎপাদন করে নিয়ে আসতেছে, কিন্তু আপনি দেখেন আপনার বাসায় যখন টিভি কিনতেছেন আপনি হয় সনি কিনতেছেন না এলজি কিনতেছেন, যদি আপনার হাতে অ্যাভেলেবল টাকা থাকে। অনেকেই গাড়ি কিনতেছে, গাড়ি কিনলে হয়তো সে টয়োটা অথবা হোন্ডা কিনতেছে, কিন্তু সুজুকির দাম কিন্তু অনেক কম, টাটার দাম অনেক কম, কিন্তু সে কিনতেছে না। তো অলিগোপলি মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে ইচ্ছা করলেই কেউ এসে রাতারাতি তার ফার্মটা চালাতে পারে না, কারণ এক্সিস্টিং যে ফার্মগুলো থাকে তারা একচেটিয়া ব্যবসা করে। তাহলে অলিগোপলি মার্কেটের ক্ষেত্রে যে ডিসিশন গুলো নেওয়া হয় সেই ডিসিশনটা কি, এই মার্কেটে যে প্রতিযোগীগুলো থাকে, কোম্পানিগুলো থাকে, তারা তাদের মধ্যে একটা যোগ সাজস করে, যে যেমন সনি কোম্পানি, এলজি কোম্পানি, হ্যাঁ এই ধরনের টয়োটা কোম্পানি, হোন্ডা কোম্পানি, এটাতে কোম্পানি আছে, এরা নিজেদের ভিতরে একটা যোগ সাজস করে, তারা স্ট্র্যাটেজিক ডিসিশন নেয় যে ভাই আমরা এই পরিমাণ কোয়ান্টিটি উৎপাদন দিই, ঠিক আছে তুমি একটু বেশি খরচ করো, তোমার প্রোডাক্টের দাম একটু বেশি হবে, কিন্তু কোয়ান্টিটি তুমি অ্যাভেলেবল দিবা না, ইচ্ছা করলে তুমি বাজারে অ্যাভেলেবল আইফোন ছেড়ে দিবা না। আইফোন দেখবেন অনেক দাম, কি আছে এর ভিতরে, সোনা দিছে, আইফোনের ভিতরে কি সোনা দিয়ে দিছে? আইফোন থেকে দেখবেন অনেক কোম্পানির ফোন, আমি নাম না উল্লেখ করি, সেই ফোন অনেক ভালো সাপোর্ট দিবে আপনাকে, ভালো সার্ভিস দিবে, অথচ ভারী একটা ফোন যেটা মানুষকে এমন ভাবে ডিটারমাইন করে দিচ্ছে যে ওটা থাকলেই তার স্ট্যাটাসটা বেড়ে যাচ্ছে, তার স্ট্যাটাস বেড়ে যাচ্ছে, সে আইফোন ইউজ করে। তো মানুষ তার স্ট্যাটাস অফ সিম্বল বাড়ানোর জন্য সেই আইফোনটা কিনতেছে, এবং ওই আইফোন কোম্পানি লাখ লাখ কিন্তু আইফোন প্রডিউস করতেছে না, সে এমন ভাবে জিনিসটা প্রডিউস করতেছে ইচ্ছা করলেই মানুষ কিনতে পারতেছে না, এবং এমন ভাবে দামটা সেট করে রাখছে ইচ্ছা করলেই, যেমন আমরা ব্যাংকার মোটামুটি সবাই হ্যান্ডসাম স্যালারি পাই, কিন্তু ধরেন আমরা একটা আইফোন কিনতে গেলে কিন্তু চিন্তা করতেছি আসলে আমি কিনবো কিনা। তো অনেকে আবার স্ট্যাটাস মেনটেন করার জন্য কিনতেছে। তো দেখেন এই অলিগোপলি মার্কেটটা হচ্ছে সেই মার্কেট যে মার্কেটে এমন ভাবে তারা যোগসাজশ করে রাখে যে কোয়ান্টিটি সাপ্লাই কিভাবে দিবে এবং দাম কিভাবে নির্ধারণ হবে তারা আগেই ডিটারমাইন্ড থাকে, নিজেরা এমন ভাবে সেট করে রাখে নিজেদের ভিতরে, তারা একে অপরের যে প্রতিযোগী থাকে তারা নিজেদের মধ্যে সেট করে রাখে যে ইচ্ছা করলে যেন ওয়ালটন এসে এই দেশে বেশি পরিমাণ বিক্রি না করতে পারে, ইচ্ছা করলে যেন মিনিস্টার এসে বেশি পরিমাণ বিক্রি না করতে পারে। আমরা দেখবেন যে আপনি আপনার ঘরের জন্য টাইলস কিনতে যাচ্ছেন, বাংলাদেশে কিন্তু টাইলসের অভাব নেই, কিন্তু আপনি কিন্তু চায়না টাইলস দেখবেন ডাবল দাম দিয়ে কিনতেছেন, এবং আপনার একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে চায়না টাইলস যদি আপনি কেনেন তাহলে এটা বেশি ঝকঝক করবে, মিরর বেশি দেখা যাবে, হ্যাঁ এরকম একটা মাইন্ড সেট আপ অলরেডি আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে। তো অলিগোপলি মার্কেটটা হচ্ছে ওই এরকম একটা মার্কেটে, এবং এই যে ডিসিশনটা হয় এখানে আমরা তাহলে কি পড়বো, এখানে মেইন কথা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই ফার্মগুলা একজন আরেকজনের সাথে ইন্টারডিপেন্ডেন্ট থাকে, এবং ম্যানেজাররা কি করে তাদের যে দাম আছে সেই দামের ক্ষেত্রে তারা নিজস্ব ভাবে ডিসিশন নিয়ে নেয় না, তারা কয়েকজনের মধ্যে ডিসিশন নেয়, ডিসিশন নিয়ে তার দামটা সেট করে। তাহলে আমরা যদি পড়তে চাই যে তারা ডিসিশনটা কিভাবে সেট করে, মেইনলি when the number of farms competing in a market is small, any decision on farm makes about pricing, output, expansion, advertisement and so forth will affect the demand, margin, revenue and profit condition to every other farm in the market. Consequently, the profit of oligopoly farms are interdependent. আর এই ফার্মের ম্যানেজাররা কি করে, স্ট্রাইক ডিসিশন নেয় টু মেক দ্য মোস্ট প্রফিটেবল ডিসিশন। তাহলে কি এরা কিন্তু অলরেডি তাদের নিজেদের মধ্যে একটা গ্রুপিং করে নেয়, তাই না, গ্রুপিং করে নিয়ে তাদের মধ্যে দাম সেট আপ করে, এবং তারা দেখেন
যদি এই ফার্মগুলো বেশি পরিমাণ উৎপাদন করত তাহলে তাদের প্রাইসটা কি কমে যেত না? তারা করবে না। এই জন্য তারা কি করে, তারা নিজেদের ভিতরে একটা সমঝোতা করে এবং রেস্ট্রিক্ট করে দেয় তাদের কোয়ান্টিটির ক্ষেত্রে, যে তারা বেশি পরিমাণ উৎপাদন করবে না, যাতে তাদের মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ অলওয়েজ সমান সমান থাকে। এবং সেই কারণে তাদের ম্যাক্সিমাস প্রফিটটা তারা ধরে রাখতে পারে। তাহলে কি হচ্ছে, আমরা আলটিমেট কথায়, তারা স্টেট ডিসিশন যদি আমরা আলটিমেট কথায় যাই, ফাইনাল কথায় যদি আমরা যাই, দেখা যায় অলিগোলিপোলিস্টিক ফার্মগুলো একসাথে কাজ করতেছে এবং তারা তাদের যে স্ট্র্যাটেজি গুলো নিচ্ছে, তারা প্রত্যেকটা ফার্ম মিলে একসাথে স্ট্র্যাটেজি নিচ্ছে এবং তারা ম্যাক্সিমাইজ প্রফিট করতেছে এবং তাদের যে ইকুইলিব্রিয়াম পজিশন তারা সেটা ধরে রাখতেছে। এটা কি ক্লিয়ার আছেন হারুন ভাই? স্যার এটা ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, গুড। ক্লিয়ার। এখন মার্কেট ফেলার কি, এই প্রশ্নগুলো ছোট ছোট আকারে আসতে পারে বা বড় আকারেও আসতে পারে। যে মার্কেট ফেলারটা কি? মার্কেট ফেলার হচ্ছে আপনি যে পরিমাণ দ্রব্য সেবা একটা মার্কেটের জন্য লাগবে, সেই পরিমাণ দ্রব্য সেবা যদি অতিরিক্ত কোনো দ্রব্য আপনি মার্কেটে নিয়ে যান, তাহলে কি আপনার মার্কেটটা ফেল করতে পারে। অথবা যদি যে পরিমাণ দ্রব্য লাগবে তার থেকে যদি কম পরিমাণ দ্রব্য আপনি নিয়ে যান, তাহলে মার্কেটটা ফেল করতে পারে। কারণ আমরা কি বলছি, যে মার্কেটে এমন ভাবে দ্রব্যগুলো থাকবে, সেই দ্রব্যগুলো যেন দুইজনই সমানভাবে লাভ করতে পারে। যে যে প্রডিউসার হলো সে যেন তার লাউটা বিক্রি করে খুব লস না করে, আর যে কিনলো সে যেন আবার খুব বেশি লাভ না করতে পারে। এজন্য মার্কেট ফেলার হয় তখনই যখনই একটা মার্কেটে যে পরিমাণ দ্রব্য সেবা থাকবে তার থেকে যদি ইনএফিসিয়েন্ট দ্রব্য সেবা থাকে। যেমন আমরা দেখেন হঠাৎ করে গরু মাংস কেজি 900 টাকা হয়ে গেল, কারণ কি? এটা মার্কেট ফেল করলো, ইনফ্লেশন বেড়ে গেল, এটা মার্কেট ফেল করলো। তাহলে এই প্রত্যেকটা যখন কোন ইন্ডিকেটর যেভাবে থাকার কথা সেইভাবে যদি না থেকে যদি সেটা আপস এন্ড ডাউনস হয়, কোন ইন্ডিকেটর গুলো আপস এন্ড ডাউনস হতে পারে? ইনফ্লেশন, ডিফ্লেশন, জিডিপি, জিএনপি, এনএনপি, এনআই মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল নেট প্রোডাক্ট, ন্যাশনাল ইনকাম। এই প্রোডাক্ট গুলা যদি আপনার কোনো কারণে আপস এন্ড ডাউনস হয়, ঠিক আছে, মানি সাপ্লাইটা যদি আপস এন্ড ডাউনস হয়, ইন্টারেস্ট রেটটা যদি আপস এন্ড ডাউনস হয়, এইগুলো যদি কোনোটাই যদি ইকুইলিব্রিয়াম অবস্থা না থাকে তাহলে মার্কেটটা ফেল করে। মার্কেটটা কি কারণে ফল করতে পারে? বেসিক্যালি যদি কোনো নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে। এক্সটার্নালিটিসটা কি জিনিস আমরা একটু পরে পড়তেছি। মনোপলিস্ট যদি কোনো কারণে যদি মনোপলি কেউ ব্যবসা করে, সে সব মাল সব পেঁয়াজ এনে একটা গুদামে ভরে রাখে, সব পেঁয়াজ এনে একটা গুদামে ভরে রাখে। যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা ছিল সেই পরিমাণ প্রোডাকশন হয় নাই। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, অতিরিক্ত ঝড় হওয়ার কারণে, অতিরিক্ত খরা হওয়ার কারণে, কীটনাশকের জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে, সারের দাম বেড়ে যাওয়ার কারণে, বীজের দাম বেড়ে যাওয়ার কারণে দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে, লেবারের দাম অনেক বেড়ে গেছে এবং এই বৃষ্টি বাদল হওয়ার কারণে প্রোডাকশনটা ঠিক মতো হয় নাই। তাহলে ইনএফিসিয়েন্সি প্রোডাকশন হয়েছে। আবার দেখছে অ্যালোকেশনটা যেভাবে হওয়ার কথা সেভাবে অ্যালোকেশন হয় নাই। কোন জায়গার মানুষ অনেক বেশি দ্রব্য কম দামে পাচ্ছে যেখানে উৎপাদন হচ্ছে, কোন জায়গায় দেখা যাচ্ছে যে পরিবহন খরচ এত বেশি হয়ে গেছে বা মিডিল ম্যান এত বেশি হয়ে গেছে, সেই কারণে দাম বেশি দেওয়া লাগতেছে, অ্যালোকেশন ঠিক মতো হচ্ছে না। ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, যে কেমন, যে এই বছর বেগুন চাষ ঠিক মতো হয় নাই, বেগুনের দাম বেড়ে যাবে। এই বছর কুরবানি গরু ইন্ডিয়া থেকে আসবে না, বা আমাদের দেশে গরুর সংখ্যা কম, গরুর সংখ্যা কম থাকার কারণে দাম অনেক বেশি যাবে। ইনফরমেশন গ্যাপের কারণে মার্কেট ফেল করতে পারে। ইনইকুয়ালিটি হতে পারে, যে আপনার ভিতরে মাইন্ড সেট আপ করে দিতে পারে যে বাংলাদেশি সিরামিকের দাম ভালো, সিরামিক ভালো না, চায়না সিরামিক ভালো। তো মাইন্ড সেট আপের কারণে আপনার ক্ষেত্রে বৈষম্য এমন ভাবে সেট করে দিচ্ছে যে আপনি ইচ্ছা করে ওই জিনিসটা দাম বেশি দিবেন। তার মানে কি, দেশীয় পণ্য হয়তো মুক্ত হয়ে পড়বে, বিদেশি পণ্য থেকে বেশি আগ্রহ হবে, দেশীয় টাকা বিদেশে চলে যাবে। এই কারণে মার্কেট ফেল করতে পারে। যে কথাগুলো বললাম বুঝতে পারছেন? ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা,
তাহলে কিভাবে এই মার্কেট ফেলারটা কিভাবে কারেকশন করা যায়? মার্কেট ফেলারটা মূলত কারেকশন করার জন্য আমাদের 4টা মার্কেট আছে। আমাদের কি মনে আছে কোন কোন মার্কেট আমি পড়াইছিলাম? 4টা মার্কেট মনোপলিস্টিক, আমাদের অলিগোপলি, না, এটা হচ্ছে মার্কেটের ফর্মস অফ মার্কেট। আর আমরা কোন কোন সিস্টেমে থাকি, মার্কেটের সিস্টেমটা পড়াইছিলাম যে কোন কোন আমরা সিস্টেমে থাকি। যে আমাদের হচ্ছে মার্কেট টাইপস হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, আর মনোপলিস্টিক আর অলিগোপলি, এই 4টা মার্কেট। আর আমরা কোন কোন সিস্টেমে থাকি, আমাদের কোন কোন সিস্টেমে আমরা বসবাস করি, মনে আছে কি? 4টা সিস্টেম আছে আমাদের। যে অর্থনীতি 4টা সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট, একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম। স্যার ওই যে আমরা মনে হয় স্যার মিক্সড ইকোনমি। হ্যাঁ, পারফেক্ট। আমাদের 4টা সিস্টেম হচ্ছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মিক্সড আর ইসলামিক। তো আমরা হচ্ছে মিক্সড এর ভিতরে আছি, তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মিক্সড এর ভিতরে আমরা আছি, হালকা হালকা করে মনে পড়তেছে না? আচ্ছা যাও, এবার ক্লিয়ার। এখন আমরা যেহেতু মিক্সড এর ভিতরে আছি, তাহলে আমাদের কি, যারা উৎপাদন করবে তাদের জন্য এবং আমাদের যে উৎপাদন করবে তাদের জন্য একটা গভর্নমেন্ট নিয়ন্ত্রিত আছে, এবং আমরা ইচ্ছা করলে গণতন্ত্র আছে। দুইটা মিলে আমরা যে সিস্টেম, সেটা হচ্ছে মিক্স সিস্টেম। যেহেতু আমাদের গভর্নমেন্ট আছে এবং গণতন্ত্র আছে, দুইটা মিলে আমাদের একটা সিস্টেম, সেটা হচ্ছে মিক্স সিস্টেম। তো এই মিক্স সিস্টেমে যদি কোনো জিনিসের দাম বেড়ে যায়, ধরেন গভর্নমেন্টটা ঠেকাইতে পারতেছেন, তখন গভর্নমেন্ট হচ্ছে সেখানে হাত দিবে। আমাদের সিস্টেমে দেখবেন গভর্নমেন্ট মাঝে মাঝে কি করে, পেঁয়াজ যদি কোনো কারণে দাম বেড়ে যায়, দেখবেন গভর্নমেন্ট ইনস্ট্যান্ট কি করে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসে কম দামের ভিতরে। ডিমের দাম বেড়ে গেছে, তখন বাণিজ্য মন্ত্রী কি বলে, ডিমের দাম বেশি বাড়ায় না, আমি কিন্তু চায়না থেকে ডিম নিয়ে আসবো। গরু মাংসের দাম বেড়ে গেছে, তখন কি হয়, তখন দেখা যায় যে অনেকে এমন ভাবে ব্যবস্থা করা হয় গভর্নমেন্ট থেকে, যে হোক বা আমাদের যে আছে যে খাদ্য ভোগ্যপণ্য অধিদপ্তর আছে, তারা হয়তো এমন ভাবে কোনো একটা ব্যবস্থা করেন যে খলিল গরু মাংস বিক্রি করতে 60 টাকায় 700 টাকায় তাদেরকে প্রণোদনা দিচ্ছে। আবার অনেকে হয়তো থাকতে পারে এমন যে আরো অনেক জায়গায় বলতেছে, ভাই আপনারা তো ইচ্ছা করলে 700 টাকা বিক্রি, তাদের একটা ব্রেন ওয়াশ করতেছে, যে তাদেরকে ডেকে নিয়ে আসতেছে, তাদেরকে বসে এটা করতেছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে গভর্নমেন্ট কিন্তু ইন্টারভেনশন দিচ্ছে, ভোগ্যপণ্য অধিদপ্তর কিন্তু তাদেরকে ইন্টারভেনশনে যাচ্ছে। তাহলে আমাদের এই মার্কেট ফেরারটা কিভাবে করতে পারে, বেসিক্যালি আমাদের গভর্নমেন্ট ইন্টারভেনশন লাগে, গভর্নমেন্টের হাত লাগে। সেখানে গভর্নমেন্ট আর কি করতে পারে, এটা কিভাবে কারেক্ট করতে পারে, যদি কোনো কারণে যদি ট্যাক্সটা কমায় দেয়, সাবসিডিটা কমায় দেয়, সাবসিডি যদি বাড়ায় দেয়, ট্যাক্সটা কমায় দেয়, সাবসিডি যদি বাড়ায় দেয়, তাহলে কি হবে, প্রাইসটা হাতের নাগালে আসার সম্ভাবনা আছে। যেহেতু ট্যাক্সটা কমবে, সাবসিডি বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে কে করবে, গভর্নমেন্ট করবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের মার্কেট ফেলারটা ঠেকানো সম্ভব, যে আপনার ট্যাক্স কমাই দিয়ে, সাবসিডি বাড়ায় দিয়ে, কোনো জিনিসের উপর যে জিনিসটা মাস পর্যন্ত জন্য দরকার, সেই জিনিসটা আমদানির জন্য দেখা যাচ্ছে ট্যাক্সটা রিডিউস করে দেবে। তাহলে কি হবে, সেই জিনিসটা দাম কমে যাবে। দাম কমে গেলে মার্কেট ফেলারটা, অ্যালোকেশনটা ঠিক মতো হবে, মার্কেট ফেলারটা ঠিক হবে। আমি বুঝাতে পারছি? জি জি। আচ্ছা, এখন বলছে এই প্রশ্নটা আসতে পারে যে পলিউশনটা কি আর কাটেলটা কি, মানে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, পলিউশন কি আর কাটেল কি। সাইফুল ভাই প্রথম লাইনটা পড়েন তো। Pollution occurs when entities or individuals work together to influence a market or pricing for their own advantage. তাহলে কি আসলো, পলিউশন মানে এটা হলো মানে এটা একটা কি বলবো, ইন্ডিভিজুয়াল অর এন্টিটিস, মানে কোনো কয়েকটা বিজনেস প্রতিষ্ঠান অথবা ব্যক্তি যদি মার্কেটের প্রাইসের উপর ইনফ্লুয়েন্স করে, এটা কয়েকটা কোম্পানি বা প্রতিষ্ঠান মিলে যখন তাদের প্রাইসিংটা সেট করে এবং তাদের নিজস্ব সুবিধার জন্য প্রাইসিংটা সুবিধার জন্য ইনসাইডার ইনফরমেশন বলেন, নিজেদের মধ্যে আদান প্রদান করে যখন পুরো মার্কেটে ডমিনেট করে তাদের নিজের সুবিধার জন্য, তখন সেই অবস্থাটাকে বলে পলিউশন মার্কেট, পলিউশন সিচুয়েশন। এবার বলেন হারুন ভাই 2 নম্বরটা বলেন তো, কাটেল। A cartel is an organization created from a formal agreement between a group of
producers of a good or service to control supply or to regulate or manipulate prices. বলেন আরো পড়বো? এইটাই বলেন, এটা বাংলা বলেন। A cartel is an organization created from a formal agreement between a group of producers of a good or service to control supply or to regulate or manipulate prices. যেমন OPEC, আচ্ছা। OPEC এটা হচ্ছে তাহলে বাংলা কি আসলো? এটা বাংলা কি আসলো তাহলে হারুন ভাই? জি এটা বাংলা তাহলে কি আসলো? বাংলা কি আসলো? বাংলায় বাংলা কি আসবে তাহলে? মানে আমরা কি বুঝলাম এটা দিয়ে? মানে কিছু প্রডিউসার একটা এগ্রিমেন্টের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তৈরি করবে যারা প্রাইস রেগুলেট করবে এবং ম্যানিপুলেট করবে। প্রাইস রেগুলেট করবে এবং সাপ্লাইটাও তারা মার্কেটের যে ডিমান্ড ওটাও তারা কন্ট্রোল করবে। এটা তারা কন্ট্রোল করবে। পুরো হ্যাঁ, পুরো মার্কেট ফাংশনটাই তারা ইয়ে টোটাল করবে, ম্যানিপুলেট করবে। এটা হচ্ছে একটা টোটাল গ্রুপ, মানে ধরেন Group। টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ধরেন টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে একটা, যেমন ওদের একটা আছে, গ্রুপ অফ আছে আর কি, তারা বিভিন্ন এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে, বিভিন্ন রকম কমিটি আছে। এই কমিটি কি করে? একটা এগ্রিমেন্ট করে সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি সমস্ত ভাগগুলো নিয়ে। এটার পারফেক্ট উদাহরণ হচ্ছে ওপেক, হ্যাঁ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তেল প্রোডিউসিং কান্ট্রি গুলো। এক্সাম্পল হতে পারে, হ্যাঁ, ওপেক একদম পারফেক্ট এক্সাম্পল হতে পারে। তারপরে আর কি হতে পারে? আর কি হতে পারে এরকম? আর কার্টেল কি অলওয়েজ আন্ডার বিজিএমইএ আমাদের এই যে বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ বলেন বা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলেন, দেখবেন ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। হ্যাঁ, আপনি মাস তিনেক পর পর দাম বাড়াচ্ছে। গ্যাসের দাম, গ্যাস। আবার দেখবেন যে পেট্রোলিয়ামটা খুব ভালো উদাহরণ, যে আমাদের বাইরের দেশের দাম কম থাকলেও আমাদের দেশে দেখবেন যে দাম বেশি। এটা পেট্রোলিয়ামটা একটা ভালো উদাহরণ। কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওয়াসা, হ্যাঁ, এগুলো দেখবেন যে ওদের মতো করে দাম সেট করছে। আচ্ছা, এক্সটার্নালিটিস হচ্ছে, সোজা কথা হচ্ছে যে কোনো খরচ বা বেনিফিট আপনি নিজে করছেন বা অন্যের দ্বারা আপনার বেনিফিট আসছে বা খরচ হয়ে গেছে। যখন কোনো খরচ বা উপকার নিজের মাধ্যমে হয় বা অন্যের দ্বারা হয়, কিন্তু সেটা এই ভোগটা সবাই করে, অর্থাৎ বাহ্যিক ভাবে। মনে করেন আমি এখন রোডে গেলাম, আমি কি কোনো দূষণ করছি? আমি কোনো দূষণ করিনি, কিন্তু রাস্তাঘাটে গাড়ি চলতেছে, সেই দূষণ দ্বারা আমি এফেক্টেড। বা এই যে অক্সিজেনের অভাব, সেটা কি আমি করছি? আমি ধরেন একটা গাছ লাগাইছি, কিন্তু 16 কোটি মানুষ গাছ লাগায়নি, সেটা কি আমার দোষ? কিন্তু আমি কিন্তু অক্সিজেন অভাবে ভুগতেছি। তাহলে সেটা কি হয়েছে? আমি অন্যের দ্বারা আমি ইফেক্টেড হচ্ছি, অন্য যে করে না সেটা দ্বারা আমি ইফেক্টেড হচ্ছি। দূষণটা একটা বড় উদাহরণ এটার ক্ষেত্রে। পানি দূষণ, বায়ু দূষণ, হ্যাঁ, শব্দ দূষণ, এই সবগুলো আমি অন্য দ্বারা ইফেক্টেড হচ্ছি, কিন্তু আমি কিন্তু কিছু করিনি বা আমার কোম্পানিও কিছু করেনি। কিন্তু অন্য কোম্পানির দ্বারা আরেকটা কোম্পানির জন্য এফেক্টেড হয়, বা অন্য কোম্পানির দ্বারা যখন আরেকটা কোম্পানি বেনিফিট হয়, তখন সেটা বলে এক্সটার্নালিটিস। এই এক্সটার্নালিটিস দুই রকম হতে পারে। একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। সেটা কিভাবে হতে পারে? সেটা হচ্ছে তার ব্যাড এবং গুড সাইড থেকে, গুড এবং ব্যাড সাইডের দিক দিয়ে দুই রকম হতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। আরেকটা হতে পারে কিভাবে তৈরি হয়েছে, এই পজিটিভ নেগেটিভটা কিভাবে তৈরি হয়েছে সেটার দিক থেকে দুইভাবে হতে পারে, একটা প্রোডাকশন, একটা কনজাম্পশন। তাহলে পজিটিভ কিভাবে হতে পারে? ধরেন আমি বুঝাতে পারছি কিভাবে হতে পারে। ভালো মন্দের দিক দিয়ে দুই রকম হতে পারে, পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ। আর এই ভালো মন্দ কিভাবে তৈরি হয়েছে সেটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে প্রোডাকশন, একটা কনজাম্পশন। তো পজিটিভটা কিভাবে হবে? ধরেন একটা রিসার্চ করলাম, ফর এক্সাম্পল ধরেন আমি আপনাদের জন্য বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট তৈরি করে দিলাম। এই অ্যাসাইনমেন্টটা আপনারা তৈরি করে আমাকে দিলেন। এখন কয়েকজন দিলেন, কয়েকজন দিলেন না। যদি সবাই দেন তাহলে সবাই উপকৃত হবেন, এবং যারা দিল না তারা যদি আমি যে কথাগুলো বলতেছি বা আপনারা যে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন ওই গ্রুপটা থেকে তারা দেয়নি, কিন্তু তারা দেখছে যে এইভাবে অ্যাসাইনমেন্ট সবাই লিখছে। তো এই যারা ক্লাসে করতেছে না বা ক্লাসে
এখানে ভর্তি হয়েছিল বা ক্লাস করার সুযোগ পাচ্ছে না বা করে নাই, তারাও এই অ্যাসাইনমেন্টটা থেকে কিন্তু একটু দেখতে পাচ্ছে যে অ্যাসাইনমেন্টটা কিভাবে দিছিল স্যার, কিভাবে আসতে পারছে, তাহলে তারা উপকৃত হচ্ছে। আবার ধরেন কোনো একটা রিসার্চ করছি, কোনো কিছুর উপরে কোনো একটা রিসার্চ করা হয়েছে, সেই রিসার্চের উপকারিতা কি সবাই পায় না? করোনার যে টিকা আবিষ্কার হয়েছিল, এইটার উপকারিতা সবাই আমরা পাইছি না? রিসার্চ হুম, করছে হুম। কয়েকটা ফার্ম। তাহলে এইটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিস। এখন ধরেন কোন চামড়া শিল্প যে পানি দূষণ করতেছে, কোন গাড়ি যে শব্দ দূষণ করতেছে, কোন কলকারখানা যে বায়ু দূষণ করতেছে, এটার এফেক্টেড কি আমরা সবাই হচ্ছি না? হুম বা হুম ওই কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানি হচ্ছে না? সেটাকে বলা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটিস। নেগেটিভ। আর প্রোডাকশনের মাধ্যমে এটা কিভাবে ক্রিয়েট হয়? এই যে কলকারখানা উৎপাদন করতে যে চামড়ার দিয়ে কোনো জুতা বানাতে যে কোট বানাতে যে তার হচ্ছে, মানে সে দূষণটা করতেছে। শব্দ দূষণটা কখন হচ্ছে? যখন গাড়ি চালাচ্ছে। তাহলে এটা প্রোডাকশন লেভেলে যে এই ক্ষতিগুলো হচ্ছে, তাহলে আমরা কোন কিভাবে ক্রিয়েট হচ্ছে? প্রোডাকশন লেভেলের মাধ্যমে আমার ক্ষতিটা হচ্ছে। আর কিভাবে আমার উপকার হচ্ছে? যে আমি রিসার্চ করতেছি, রিসার্চ করতে যে কি আমার কোন একটা ফার্ম করা লাগছে, সেখানে আমার বেনিফিটটা কি আসছে? প্রোডাকশন লেভেলে যে আমার বেনিফিটটা আসছে। কনজাম্পশন লেভেলে কনজাম্পশন লেভেল কি বলতেছে? যে এই আমি এই জিনিসগুলো কেন হচ্ছে, এই পলিউশন গুলো কেন হচ্ছে, যে এইগুলো তো আমি ভোগ করার ক্ষেত্রে হচ্ছে, হয় প্রোডাকশন লেভেলে নাহলে ভোগ করার ক্ষেত্রে যে হচ্ছে। তাহলে দুই দিক দিয়ে এক্সটার্নালিটি হইতে পারে, প্রোডাকশন লেভেল এক্সটার্নালিটি হতে পারে, কনজাম্পশন লেভেলও হইতে পারে। এই নিয়ে কোনো সমস্যা আছে কারণ ভাই? না, ঠিক আছে। ক্লিয়ার আছে না? ওই ক্লাসটা কিছু, এই ক্লাসটা কিছু অংশ ওই ক্লাসে ছিল, এই জন্য ওই ক্লাসটাকে বড় করছিলাম। যাও, মোটামুটি সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আর যদি আমার পরবর্তী ক্লাস আছে বিকালে, যদি থাকেন তাহলে থাকার চেষ্টা করবেন, যদি আপনাদের থাকে করুন। আর অগ্রিম ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি হয়তো 10 দিন পরে আপনাদের সাথে দেখা হবে ইকোনমিক্স নিয়ে আবার। তো এর মধ্যে যদি কিছু অ্যাসাইনমেন্ট দিই আপনাদের দিই, অবশ্যই দিব ইনশাল্লাহ। তো অ্যাসাইনমেন্ট গুলো সবাই দেওয়ার চেষ্টা করবেন এবং সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ঈদ স্যার, মোবারক। থ্যাংক ইউ। থ্যাংক ঈদ ইউ সো মোবারক। মাচ। থ্যাংক ইউ স্যার। ঈদে কি সব দেশে যাবেন? ইনশাল্লাহ। ওকে ছুটি স্যার, তো নাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ছুটি নাই, অগ্রিম ঈদ তারপর মোবারক রইল। হয়তো শেষ দিন যাবো আর কি। আল্লাহ হাফেজ। ওকে ওকে। ভাই, অবশ্যই।